বিসমিল্লাহির রহমানির রহিম। জুমে সংযুক্ত শিক্ষার্থীরা, বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাস থেকে আপনাদের সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমত। কেমন? আমিও আপনাদের রহমতের দোয়ায় ভালো আছি। তো আজকে যে বিষয়টা হচ্ছে, আপনারা আমাকে একটু আপনারা ক্লাস শুরু হওয়ার আগেই অনেকে হাত উত্তোলন করে রেখেছেন। তো এটা হাত উত্তোলন করার কিছু না, আপনারা বুঝতে না পারলেই কেবলমাত্র হচ্ছে হাত উত্তোলন করবেন। আপনাদের পরীক্ষা যেহেতু খুব সন্নিকটে, সেই জন্য খুব আন্তরিকভাবে কথাবার্তাগুলো শুনতে হবে, বুঝতে হবে। কেমন? তো আজকে অধ্যায়টা যেটা আমরা দেখি, আপনারা অনেকেই সালাম দিয়েছেন, কেমন আছেন জানতে চেয়েছেন। সবার উদ্দেশ্যেই বলা ওয়ালাইকুম আসসালাম এবং ভালো আছি। ঠিক আছে। তো আমরা কথা বেশি বলা যাবে না, কারণ কথা যদি আমরা বেশি বলি তাহলে যেটা হবে সেটা হবে যে আমরা কিন্তু সব পড়া পড়তে পারবো না, শেষ করতে পারবো না। ঠিক আছে। এই জন্য কথা আননেসেসারি কথা বলা যাবে না। ঠিক আছে। তো যে বিষয়টা হচ্ছে, আজকের অধ্যায়টা একটু আমাকে এনশিওর করেন যে এটা ঠিক আছে কিনা। দেখেন এই অনুপাত সমুৎপাত গড় বয়স, এটা এটা ঠিক আছে কিনা। পূর্ণিমা, হ্যাঁ, সবার উদ্দেশ্যেই বলছি ভালো আছি। হ্যাঁ, তারপরে আয়াত আয়াত ইসলাম বলছে জি স্যার। বাকিরাও আছেন কিনা, তাহলে আমরা আননেসেসারি কথা বলবো না। ঠিক আছে। হ্যাঁ, তারপরে শরীফা, হ্যাঁ ঠিক আছে, অনেকে বলেছেন। ঠিক আছে, আমরা শুরু করি। হ্যাঁ, শুরু করি। অনুপাত সমানুপাত নিয়ে শুরু করি। এটা লাগবে না। প্রথম আমি একটু কয়েকটা কথা একটু শোনাই আপনাদের, সেই বিষয়গুলো বুঝতে পারলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে। আমি একটু 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 বেসিক কথাবার্তাগুলো পড়াই, পরে আমরা স্লাইডে আসব। দেখেন এই কথাগুলো আপনাদেরকে একটু জানতেই হবে, তাহলে বুঝতে পারলে যে কোনো অঙ্ক সুবিধা হবে। ঠিক আছে। এই জন্য ঠান্ডা মাথায় আপনার এই কথাগুলো একটু শুনতে হবে। একজন একজন অনেক অনেক হাত উত্তোলন দেখছি, কিন্তু আমি তো পড়াই নাই। সবাই জি জি, তার আগে হাত উত্তোলন কেন? আমি কিন্তু যে কথা বলছি, কথা বললে বলা যাবে, বাট তাতে সময় নষ্ট হবে। তাহমিনা বলেন, আপনাকে আনমিউট করে দিলাম, বলেন বলেন। জি বলেন। আলাইকুম, জি বলুন। স্যার, আমি এই যে অধ্যায়টা তো আমাদের শীট হিসেবে দিছে, তা আমার কয়েকটা অঙ্ক আমি বেঁধে গিয়েছি। তা এই প্রশ্ন কি আমি এখন জিজ্ঞাসা করবো না পরে? পরে অথবা সলভ ক্লাস হবে। ঠিক আছে, না হলে তো অন্যরা আবার বদারেশন নিবে। হ্যাঁ, ঠিক আছে। স্যার, আরেকটা কথা, আমাদের যে এই লেকচার শিটটা দিয়ে, হ্যাঁ, এটা কি যেটা আমরা হার্ড কপি কিনতে চাই, কপি আর লেকচার শিট কি না অন্যরকম? বিষয়টা হচ্ছে কি, বেসিক বিষয়গুলো আমি এখন আপনাদেরকে শেয়ার করে দিব। পরে আপনাদের যে লেকচার শিট আছে সেখান থেকে অঙ্কগুলো আপনারা করবেন। করে যদি প্রবলেম হয়, দেখেন আমরা সলভ ক্লাস নিব, তখন সেখানে আপনি দেখাইতে পারবেন যে স্যার আপনি তো এই অধ্যায়টা পড়াইছেন, বাট এই অঙ্কটা আমি পারি না। বুঝতে পারছি বিষয়টা? আমি তো এমন অনেক অঙ্ক পারি না। ঠিক আছে, ক্যান্সার ঠিক আছে, বুঝতে পারছি আশা করি। হ্যাঁ, আমরা একটু পড়ি। হ্যাঁ, হ্যাঁ, রাসেল রাসেল বলেন, রাসেল বলেন। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম, রাসেল বলেন। হ্যাঁ স্যার, আমি তো অনেকগুলো অঙ্ক আমার সমস্যা হয়, এই জন্য এখন ওই অঙ্কগুলো কি করবো স্যার? ওই যে সলভ ক্লাস হবে, সলভ ক্লাস হবে, তখন দেখাইতে পারবেন। হ্যাঁ, সলভ ক্লাস হবে। স্যার আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দেখেন, একটা বিষয়, কয়েকটা কথা একটু মনোযোগ সহকারে শুনতে হবে। সেটা হলো, দেখেন প্রথম হচ্ছে অনুপাত। এই বেসিক এই কথাগুলো শুনলেই সামনে আপনারা বুঝতে পারবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। ঠিক আছে। এই অনুপাত, ধরেন যদি যে কোনো দুইটা রাশি থাকে, সেই রাশি দুইটার যেটা অনুপাত হয় সেটা হচ্ছে রাশি দুইটা এক জাতীয় রাশি যদি থাকে, সেটার অনুপাত এ অনুপাত বি এরকম প্রকাশ করে। কেমন? আপনারা সহজভাবে মনে রাখেন, এ অনুপাত বি এরকম প্রকাশ করে। এটা একটু মনে রাখতে হবে। এই প্রথমটাকে হচ্ছে পূর্ব রাশি বলে, পূর্ব রাশি। আর এই পরেরটাকে বলা হয় হচ্ছে উত্তর রাশি। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, উত্তর রাশি। এই কথাটা একটু মনে রাখতে হবে যে প্রথমটাকে বলা হয় পূর্ব রাশি, পরেরটাকে বলা হয় হচ্ছে উত্তর রাশি। এই কথাটা যেন মনে থাকে। অনুপাত দুইটা রাশির এ অনুপাত বি। আর একটা কথাও মনে রাখতে হবে, এ অনুপাত বি এইটাকে কিন্তু এ বাই বি আকারে প্রকাশ করা যায়। প্রথম যেটা থাকে সেইটাকে উপরে, পরে যেটা থাকে সেইটাকে নিচে, এইভাবে প্রকাশ করা যায়। এইটুক কথা বুঝতে পারলেও আমরা একটু শুরু করবো। আবারও বলা, আপনারা 278, তার মানে প্রায় 300 জনের মতো
নিবন্ধন পরীক্ষা সহজ হয়। আমি একদম সহজ করে করে কথাবার্তাগুলোই বলবো, আপনারা সেই কথাগুলো বুঝতে পারলেই হবে। ঠিক আছে, এইটুকু কথা। আমি আবার একবার বলছি যে দুইটা রাশির যে অনুপাত, সেটার প্রথম যেটা থাকে সেটাকে বলা হয় পূর্ব রাশি, পরে যেটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে উত্তর রাশি। এখন পরের যে কথাটা সেটা হচ্ছে যে প্রথম যেটা থাকে অর্থাৎ পূর্ব রাশি যেটা থাকে সেটাকে উপরে, আর পরে যেটা থাকে সেটাকে বলা হয়, সেটাকে নিচে লেখা যায়। তা এই কথাটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এবার আসেন দেখেন পরীক্ষায় কি আসে সেটা, পরীক্ষায় কি আসে সেটা একটু প্রশ্ন দেখি। দেখেন সহজ একটা প্রশ্ন আমি দিচ্ছি, সহজ একটা প্রশ্ন দিচ্ছি যেটা পরীক্ষায়, হ্যাঁ এই প্রশ্নটা একটু দেখেন। দেখেন আপনাদেরকে যে বেসিক কথাটুকু বলা হলো সেখান থেকে এখান থেকে একটু ডেভেলপ করতে হবে। দেখেন দুইটা রাশির অনুপাত দেয়া আছে, আমরা ওই কথাটা একটু প্রয়োগ করব। দেখেন দুইটা রাশির অনুপাত দেয়া আছে, এই 7 হলো পূর্ব রাশি, 11 হলো উত্তর রাশি, আমরা এইমাত্র দেখে আসছি, তাই না? এখন দেখেন যে বিষয়টা হচ্ছে প্রশ্নে দেওয়া আছে উত্তর রাশি 99, তাহলে পূর্ব রাশি কত এটা জানতে চাইছে। এখন এখানে একটা কথা মনে রাখতে হবে, হ্যাঁ এই যে অনেকেই কিন্তু উত্তর দিয়ে ফেলছে, আপনারা মনে রাখবেন কোন এরকম অনুপাতের সংখ্যাকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে একটা এক্স দিয়ে গুণ করতে হয়, এই কথাটা একটু মনে রাখতে হবে। আবারও বলা, এই অনুপাতের সংখ্যাকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে এক্স দিয়ে গুণ করতে হয়। তাহলে দেখেন আমি পরে আপনাদের এই কথাগুলো লাগবে না, সবাইকে বোঝানোর জন্য আমি এরকম, আমরা রিটেনে যেভাবে করি বোঝানোর জন্য এরকম করি, ধরি পূর্ব রাশি, পূর্ব রাশি ধরি পূর্ব রাশি এটা সমান সমান হচ্ছে 7x। ওই যে কথা বললাম যে একটা এক্স দিয়ে গুণ করে করতে হয়, কেমন? এবং এবং হচ্ছে উত্তর রাশি, উত্তর রাশি, উত্তর রাশি হলো 11x। এটা হলো প্রথম কথা। আমার বেসিক কয়েকটা কথা শুনেন, তাহলে আপনারা যে কোনো প্রবলেম পারবেন, না হলে কিন্তু এরকম প্রবলেম থেকেই যাবে। মিরাকল কোনো কৌশল নেবেন পারবেন না, প্রবলেম থাকবে, পরীক্ষার হলে প্রবলেম হবে, তখন ঝামেলা হবে। তার থেকে বেসিক কথাটা আবারও বলছি যে একটা এক্স দিয়ে গুণ করতে হয়, যার কারণে বললাম যে প্রথম পূর্ব রাশি হচ্ছে 7x, উত্তর রাশি হচ্ছে 11x। এখন আপনারা মনে রাখবেন কোনো অজানা রাশি নির্ণয় করা হয় হচ্ছে জানা রাশির সাপেক্ষে। তাহলে আমাদের উত্তর রাশি 99, সেইটার সাপেক্ষে পূর্ব রাশি নির্ণয় করতে হবে। এখন দেখেন প্রশ্ন অনুসারে আমরা কি করি, প্রশ্ন অনুসারে করি আমাদের ধরাটা আর প্রশ্নে দেওয়াটা এটা সমান লিখি। তাহলে দেখেন আমাদের ধরা উত্তর রাশি হলো 11x আর প্রশ্নে সেটা 99। এই বেসিক কথা হইলেই হলো, আর নতুন কথা না। এই কথাটা সব অঙ্কের ক্ষেত্রে খাটবে যে আমরা সবসময় প্রশ্ন অনুসারে আমাদের ধরাটা আর প্রশ্নে দেওয়াটা এটা সমান লিখি। ঠিক আছে, তাহলে এটা করলাম। এখন এখান থেকে এক্স, দেখেন বাম পক্ষে 11 গুণ আকারে আছে, তাহলে ডান পক্ষে গিয়ে সে ভাগ আকারে হবে, তাহলে 99 ভাগ হচ্ছে 11, তাহলে এক্স এর ভ্যালু কত হয় 9। এখন আমাদেরকে বের করতে বলছে পূর্ব রাশি, তাহলে পূর্ব রাশি কত? পূর্ব রাশি, পূর্ব রাশি হচ্ছে আমাদের ধরা অনুসারে 7x, তাহলে দেখেন এটা 7 × 9, তাহলে 7 নং হচ্ছে 63। দেখেন আমি সবাইকে বোঝানোর জন্য, বাট আপনারা যখন বুঝে ফেলবেন তখন এত কথাবার্তাগুলো লিখবেন না, সেটাই হলো শর্ট। লিখবেন না, লেখার দরকার নেই। আমি এখন লিখছি কেন? আমি লিখছি সবাইকে বোঝানোর জন্য। আপনারা 308 জন পার্টিসিপেন্ট রয়েছেন, সুতরাং সবাই যাতে বুঝতে পারে সেটার জন্যই আমি এরকম করে লেখা। বাট এইভাবে আপনারা বুঝে এটাকে এক লাইনে মুখে মুখেই করতে পারবেন। 11কে 99কে 11 দ্বারা ভাগ করলে 9 হয়, আর সেই 9কে 7-এর সাথে গুণ করলে 63 হয়। বিষয়টা এভাবে মুখে মুখেই করে ফেলবেন। বাট এখন বোঝানোর জন্য বিষয়টাকে এভাবে বোঝানো হলো, কেমন? আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তারপরও দুইজনের হাত উত্তোলন দেখতেছি। হ্যাঁ বলেন, দুজনকে আনমিউট করা হয়েছে, বলেন বলেন। ফরহাদ, ফরহাদ বলেন, ফরহাদ বলেন তো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ফরহাদ বলেন তো। স্যার ভালো আছেন? স্যার আমি এইমাত্র ইন করলাম আর কি স্যার জুমে। আচ্ছা অসুবিধা নাই, মানে যখনই জুম যোগদান করছে সেটা বিষয় না, আপনি পড়া বুঝতে চেষ্টা করেন। হ্যাঁ ঠিক আছে, জি স্যার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আনিসুর রহমান, আনিসুর রহমান বলেন। হ্যাঁ আনিসুর রহমান বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। স্যার এই যে এই দশমিক সংখ্যার হচ্ছে গুণ আর গিয়ে ভাগ, এটা একটু মানে ক্লাসের শেষ পর্যায়ে একটু মানে বুঝাই দিলে ভালো হবে আর কি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কোন, হ্যাঁ কাজ আছে, ক্যামেরা অফ করবো। শেষ না 10 ঘন্টা ইয়ে, না না না, একদম বাসা গিয়ে রেস্ট নেন, মানে
ই না হোক, এখন বয়স কম তো, ওই বয়স। টের পাচ্ছি। জি জি জি, কনক কনক আপনাকে আনমিউট করে দিয়েছি। কনক কনক আক্তার বলেন। হ্যাঁ কনক আক্তার বলেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, হ্যাঁ বলুন। স্যার আমার বিষয়টা হচ্ছে আসলে আমাদের তো পরীক্ষার ডেট পড়ে গেছে হচ্ছে কত, 15 মার্চের আর 16 15 নাকি? তারিখে। 15 তারিখ, হ্যাঁ 15ই জি মার্চ। জি হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। 15ই মার্চ। তো আমাদের অনেকগুলো ক্লাস এই মাসে স্থগিত করা হয়েছিল, হুম, 4টা ক্লাস স্থগিত করা হয়েছিল। তো হুম। দেখা যাচ্ছে আমাদের গত ক্লাসে একজন স্যার বলেছিল যে আমাদের ক্লাসগুলো 4 ঘন্টা করে দিবে, এখন 2 ঘন্টা আছে, 4 ঘন্টা করে দিব। তো সকল ভাই বোনদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যে আসলে 4 ঘন্টা আমাদের পক্ষে সম্ভব না, মানে সবাই লোড নিতে পারবে না। একটু 3 ঘন্টা করে দিবেন বা দেখা গেছে দৈনিক ক্লাসগুলো দিবেন। আমি আচ্ছা অফিসের আচ্ছা নাম্বারে আচ্ছা, ফোন আমরা দিয়েও আবার, হ্যাঁ সেম অফিস একই থেকে কথা একটু বলেছি। একটু দেখেন আপনারা, আমি আবারও বলছি, আপনারা যদি এরকম কথা বলেন তাহলে আপনারা পড়তে পারবেন না। যেমন আমি অনুপাত সমান গড় বয়স সম্পর্কে কিন্তু 2 ঘন্টার ভেতরে আমার একটা টার্গেট আছে যে এই বিষয়গুলো পড়াবো। তাহলে শুধু আপনাদের সাথে কথা হবে, আপনারা এই 15 তারিখ কি হবে না। এই জন্য মানে আপনাদের স্বার্থে বলে এই যে কথা বলতেছি না, আমার কষ্ট কিন্তু কম হয়, অঙ্ক করাইতে কষ্ট হয়, ঠিক আছে? কিন্তু এই জন্য আপনারা এই কথাগুলো অফিসে বলেন। এখন আপাতত আমরা একটু পড়াই থাকি। এই যে হাত উত্তোলন আপনারা করতে আছেন, করতে থাকতে পারবেন, তাহলে সময় নষ্ট হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে অনেকে কিন্তু আবার কমেন্ট করতেছে যে হ্যাঁ বলেন। ফরাদ আপনার সাথে তো এইমাত্র কথা হলো। রুবেল রুবেল বলেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি 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 বলেন বলেন, জি বলেন। হ্যাঁ স্যার বলতে চাচ্ছি যে আমাদের ক্লাসগুলা নেওয়ার দরকার 2 ঘন্টা। এখন আমাদের ঘন্টা যদি আমাদের ক্লাস যদি আচ্ছা, নেয় এই যে 4 ঘন্টা। এই যে সময় নষ্ট হয়েছে, এই কথাগুলো আমার সাথে বললেন না, অফিসে বললেন। অফিসে অফিসে বললেন। হ্যাঁ এই কথা এগুলো আমি দেখি না, অফিসে বললেন। হ্যাঁ অফিসে বললেন। আচ্ছা, একটু বইলা দিবেন যে ওরা বলছে ওরা পর্যাপ্ত সময় নিয়ে ভর্তি হয়েছিলাম, কিন্তু আমাদের আচ্ছা যাই হোক, ক্লাসগুলো এই কথাগুলো আবারও বলা, এটা আমাকে বলে লাভ নেই। আপনারা সার্ভিসে বলেন, সার্ভিসে, ঠিক আছে? আমাকে বললে হবে কি, আমি পরে অঙ্ক আমার স্লাইড গুলো কেটে দিব, এই লাভ হবে, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। রসনারা রসনারা বলেন, কি বলতে চান বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার বলতে চাচ্ছিলাম যে আমরা যতটুকু সময় পাচ্ছি সব ভাই বোনদের উদ্দেশ্যে বলা আর কি, হ্যাঁ যে যতটুকু সময় পাচ্ছি ততটুকু কাজে লাগাইলেই মনে হয় ভালো হয়। ক্লাসের ঠিক টাইম আছে এভাবে ঠিক নষ্ট আছে করলে আমরা আসলে ক্ষতিগ্রস্ত ঠিক হচ্ছি। আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনাদের প্রবলেম গুলো সার্ভিসে বলবেন, ঠিক আছে? আমি প্রবলেম সলভ করার জন্য আসি নাই, আমি মূলত অঙ্ক করানোর জন্য। আপনার প্রবলেম গুলো দয়া করে সার্ভিসে বলবেন, সার্ভিসে। হ্যাঁ ওকে। আমরা অনুপাতের বিষয়টা আমি আশা করি আপনারা 319 জন আছেন, সবাই বুঝতে পারছেন বিষয়টা, ঠিক আছে? তো এবার যে বিষয়টা আসেন দেখেন, এটা হচ্ছে আবার যে বিষয়টা, এটা একটু আপনারা উত্তর করেন। বলছে অনুপাতটা হচ্ছে বিভিন্ন ধরনের, তার ভেতরে একটা হচ্ছে ব্যস্ত অনুপাত। দেখেন এখানে পূর্ব পথ হচ্ছে 4, উত্তর পথ হচ্ছে 9, সেটার ব্যস্ত অনুপাত কত এটা জানতে চাইছে। আপনারা একটু ই করেন। হ্যাঁ এই যে অনেক উত্তর করেছেন, অনেক নামের কারণে আমি নাম বললাম না। দেখেন ব্যস্ত অনুপাতটা হচ্ছে উত্তর পথটাকে পূর্ব পথ করতে হবে, আর পূর্ব পথটাকে উত্তর পথ করতে হবে, এটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তার মানে সঠিক উত্তর হবে হচ্ছে গ, 9:4। দেখেন বিষয়টা সবাই বুঝতে পারছেন কিনা। আবারও বলছি যে পূর্ব পথটাকে হচ্ছে উত্তর পথ, আর উত্তর পথটাকে হচ্ছে পূর্ব পথ করতে হবে, সেইটা হচ্ছে ব্যস্তানুপাত। হামজা বলেন, হামজা বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম স্যার। আমার তেমন কোনো প্রশ্ন নাই। এই যে যেটা দেখাইলেন 4 অনুপাত 9 এর ব্যস্ত অনুপাত কত, এটার একটা পরে অঙ্ক আছে 4:9 এর দ্বিভাজিক অনুপাত কোনটি, এটা হ্যাঁ একটু বলে বর্গমূল দিবেন আমাকে বর্গমূল প্লিজ। বর্গমূল বর্গমূল, মানে 2:9 হবে। দ্বিভাজিত হলে বর্গমূল, 4-এর বর্গমূল 2, 9-এর বর্গমূল 3, এই যে মানে 2:3 হবে। দ্বিভাজিত মানে হচ্ছে বর্গমূল, 2:3 হবে। বোঝা গেছে হামজা? হামজা জি বোঝা জি গেছে বিষয়টা? দ্বিভাজিত মানে জি হচ্ছে স্যার। বর্গমূল। হ্যাঁ ওকে, ধন্যবাদ স্যার। ওকে ওকে। এইটা একটু করেন, দেখেন এই প্রশ্নটা একটু দেখেন। 3টে অনুপাত আছে,
এটার মিশ্র অনুপাত কত এটা নির্ণয় করতে বলছে। আবারও বলা, যেই কয়টা পড়াবো আপনারা কথাবার্তাগুলো মনোযোগ দিয়ে শোনেন। আশা করি আপনারা এই 15 তারিখ পরীক্ষায় এর ভেতর থেকেই কমন পাবেন। কিন্তু আপনারা যদি মানে এই সংশ্লিষ্ট বিষয়ের পরিবর্তে কথাবার্তাগুলো বলেন তাহলে যেটা হবে স্লাইড কেটে যাবে, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। আমার কথা বলতে ভালো লাগবে, ঠিক আছে, কিন্তু এটা করা যাবে না। হ্যাঁ, আপনারা অনেকেই উত্তর দিয়েছেন, অনেক এবং সঠিকভাবে উত্তর দিয়েছেন, ঠিক আছে। তো এখানে যেটা হচ্ছে, একটা কথা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, মানে অনুপাত মানে হচ্ছে লঘিষ্ঠ রূপ, ঠিক আছে, এই কথাটা একটু বলতে হবে। অর্থাৎ যে রাশি দুইটার ভেতরে অনুপাত হবে সেই রাশি দুইটার ভেতরে এক ছাড়া ভিন্ন কিছু কমন থাকতে পারবে না। আবারও কথাটা একটু শুনতে হবে, এক ছাড়া ভিন্ন কিছু কমন থাকতে পারবে না। আপনারা দেখেন 5 এবং 18-র ভেতরে এক ছাড়া ভিন্ন কিছু কমন নাই, তাহলে এটা ঠিক আছে। আবার দেখেন 7 আর 2 এই দুইটার ভেতরে এক ছাড়া ভিন্ন কিছু কমন নাই, এটাও ঠিক আছে। কিন্তু দেখেন 3 আর 6 এটার ভেতরে কিন্তু 1 আর 3 কমন আছে। যেহেতু 1 আর 3 মানে 1 আর 3 কমন আছে, তাহলে এইটা অনুপাত না। তাহলে আমাদেরকে যেটা কথা হবে সেটা হবে যে এই 3 আর 6-কে এদের ভেতরে যে 3 কমন আছে এই 3 দ্বারা 3টাকেই ভাগ করতে হবে, ঠিক আছে, দুইটাকেই ভাগ করতে হবে। তাহলে দেখেন 3 দ্বারা 3কে ভাগ করলে 1 হয়, আবার 6কে ভাগ করলে 2 হয়, অর্থাৎ এইটা হবে না, এটা কেটে দিলাম। অর্থাৎ কথা হচ্ছে যেটা লঘিষ্ঠ রূপে নিয়ে রাখতে হবে, এই বেসিক কথাটা একটু শুনতে হবে, ঠিক আছে। এটা হলো প্রথম কথা। এবার আসেন মিশ্র অনুপাতটা কি। মিশ্র অনুপাতটা হচ্ছে পূর্ব রাশিগুলোর গুণফল। হ্যাঁ, গুণফল। অনুপাত হচ্ছে পরপদগুলোর উত্তর পদগুলোর গুণফল। এই বেসিক কথাটা একটু মনে রাখতে হবে। দুইটা কথা। প্রথম কথা হচ্ছে অনুপাত হইতে হইলে এক ছাড়া ভিন্ন কিছু কমন থাকতে পারবে না। তাহলে দেখেন 3:6 সেটার ভেতরে 3 কমন আছে, 3 কমন থাকার কারণে এই 3 দ্বারা দুইটাকেই ভাগ করতে হবে, 1:2 হবে। এখন যেটা হচ্ছে পূর্ব, তাহলে পূর্ব কত কত দেখেন, এটা 5, তারপরে হচ্ছে পরেরটা 7, পরেরটা হচ্ছে 1। অনুপাত এটা হচ্ছে 18 ইন্টু হচ্ছে 2 ইন্টু হচ্ছে 2। তাহলে এখানে দেখেন কত হয়, 5 7 35, অনুপাত হচ্ছে 72। 35:72, এইটা হবে সঠিক উত্তর। আপনারা অনেকেই উত্তর দিয়েছেন, যারা উত্তর দিয়েছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা উত্তর দেননি আপনারা কিন্তু পিছিয়ে যাবেন। আমাকে উত্তর দেওয়াটা কোনো বিষয় না। মাউসটা তুমি একটু ছাড়ো, ওই 3 জনকে টার্নমিউট করো তো মাসুম। হ্যাঁ, আপনারা অনেকেই উত্তর দিয়েছেন, বেশিরভাগ লোকই উত্তর দিয়েছেন। যারা উত্তর দিয়েছেন ধন্যবাদ সবাইকে। যে 3 জনকে আনমিউট করা হয়েছে বলেন বলেন জি বলেন। হ্যাঁ জি বলুন। আসসালামু আলাইকুম স্যার। জি বলুন। স্যার আগের যে 4:9 এর ব্যস্ত অনুপাত কত, এটা একটু করে দিলে ওই যে ভালো মানে হতো। পরেরটা আগে আগেরটা পরে, মানে 9:4। আচ্ছা স্যার। পরে আর অন্য আর কার কি স্যার আমি বলছিলাম মৃণাল বলেন। হ্যাঁ বলেন। স্যার বলছি এইখানে যে লাস্টের যে অনুপাতটা এইটাকে আমি ভাগ না করে যদি 3টারে গুণ কইরা একসাথে পরে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে কি হবে অ্যান্সার? আনসার হবে, বাট এইটা হলে সহজ হবে, এটা বড় ক্যালকুলেশন আসবে, ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করা কিন্তু কঠিন হয়ে যায়, ঠিক আছে। এই জন্য এই কৌশলটা শেখাই বেটার। এটা বইয়েরই কথা যে লঘিষ্ঠ রূপে আগে নিয়ে নিতে হয়, ঠিক আছে। ওইটার থেকে এটা মানে সহজ হবে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। আর কার কি বক্তব্য? আর হ্যাঁ, যে 2 জন হাত উত্তোলন করেছেন ই করে দেওয়া হয়েছে কিন্তু। আনিসুর রহমান বলেন তো।
জি স্যার, মানে এখন যেভাবে আসলে প্রশ্ন নেওয়া হচ্ছে, মানে এভাবে যদি আমরা নিতে থাকি তাহলে সামনের দিকে ক্লাসগুলো করতে আগানো যাবে পারবো না, না। আগানো যাবে না, তো এই এইভাবে। জন্য হ্যাঁ হচ্ছে মানে স্যার, এই হ্যাঁ জন্য হচ্ছে যদি কিছু মনে না করেন, মানে হ্যাঁ হ্যাঁ। এখন কোনো প্রশ্ন না নিয়ে কারো একদম লাস্ট পর্যায়ে যদি প্রশ্নগুলো নেন তাহলে ভালো না, হবে। আবার একটা বিষয় আছে, ঘটনা হয়েছে কি পরে হলে সাথে সাথে নাই হলে হবে, এই জন্য বলছে যে প্রশ্ন রিলেটেড কথা বলুক কিন্তু অন্য কথা না বলুক, কথা বুঝতে পারছেন? তাহলে না হলে হবে কি, ধরেন আমি কথার কথা 8, যখন 28-এ চলে যাবো তখন তো 8 সম্পর্কে বুঝতে পারবো না, ঠিক আছে? ওকে, পরে 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 যার যখন যেটা সমস্যা সাথে সাথে বললে একটু ভালো হয়। হ্যাঁ, শাহজাহান, শাহজাহান বলেন তো, শাহজাহান বলেন কি হয়েছে বলেন। আচ্ছা, দাও সুজন রে দাও। হ্যাঁ সুজন বলেন, সুজন বলেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ স্যার এখানে ওই যে 5:5:18, 7:2 এবং 3:6 হচ্ছে যে মিশ্র অনুপাত। হ্যাঁ হ্যাঁ। আপনি এই আমি এখনই জয়েন করলাম তো পূর্বের ক্লাসগুলো দেখে নেই। না তাহলে আপনি ভিডিওটা দেখে নিন, তাহলে আপনি একটু ভিডিওটা দেখে নিন, তাহলে আপনি ভিডিওটা দেখে নিন, ঠিক আছে? একটু ভিডিও দেখেন, আবার আবার ভিডিও দেখে নিন। আচ্ছা, আর একটা বিষয় আসেন খুব ইম্পর্টেন্ট, সেটা হলো এই প্রশ্নটা একটু দেখেন, এখানে দেখেন, এইটাও বারবার পরীক্ষায় আসে। সেটা হচ্ছে দুইটা অনুপাত দেয়া আছে, দেখেন এখানে দুইটা অনুপাত দেয়া আছে, ক খ একটা অনুপাত দেয়া আছে, খ গ একটা অনুপাত দেয়া আছে। সে জানতে চাইছে ক খ গ এর মান কত। এটাও পরীক্ষায় বারবার আসে, বারবার আসে, এটা পরীক্ষায় একই জিনিস। আপনারা কেউ যদি পরে যোগদান করেন ভিডিও দেখে নিয়েন, ঠিক আছে? আমি তো পেছনে গেলে সামনে আগায় যেতে পারবো না। হ্যাঁ 8 আর 72-এর মধ্যে সমানুপাতিক দেখাবো, হামজা দেখাবো, একটু ওয়েট করো, এটা তুমিই পারবে, একটু ওয়েট করো, আমি দেখাবো, অসুবিধা নেই, আমাকে একটু শেষ পর্যন্ত যাইতে দাও, এটা পারবা তুমি, আমি দেখাই দিব। হ্যাঁ ওই যে উত্তর দিয়ে ফেলছেন, অনেকে উত্তর দিয়ে ফেলছেন। দেখেন বিষয়টা হচ্ছে এখানে হচ্ছে ক খ, হ্যাঁ ক অনুপাত হচ্ছে খ, এটা সমান সমান হলো 4 অনুপাত হচ্ছে 7, আর খ অনুপাত হচ্ছে গ, সেটা সমান সমান হচ্ছে 5 অনুপাত 6। এখন দেখেন এইটা একটা বেসিক কথা একটু মনে রাখতে হবে, সেটা হলো বাম পক্ষে যেটা কমন থাকে ডান পক্ষে সেটাকে সমান বানাইতে হবে। আবারও বলা, বাম পক্ষে যেটা কমন থাকে সেটাকে ডান পক্ষে সমান বানাইতে হয়। তাহলে বাম পক্ষে খ খ আছে, তাহলে ডান পক্ষে কিন্তু ওইটাই আছে 7, এইটাই আছে 5। এখন এটা সমান কত বানাবো, সেটা 5 এবং 7-এর লসাগু বানাবো। 5 এবং 7-এর লসাগু হচ্ছে 35। তাহলে দেখেন এইটাকে 35 বানাইতে হইলে 5 দিয়ে গুণ করতে হয়, এটাকে 35 বানাইতে 7 দিয়ে গুণ করতে হয়। তাহলে ক অনুপাত হচ্ছে খ, এইটা সমান হচ্ছে 20 অনুপাত হচ্ছে 35, আর এইটা হলো খ অনুপাত হচ্ছে গ, সেটা সমান হলো 35 অনুপাত হলো 6×7=42। তাহলে হয়ে গেছে, দেখেন ক অনুপাত হচ্ছে খ অনুপাত হচ্ছে গ, সেটা হবে 20 অনুপাত হবে 35 অনুপাত হবে 42। আমি আবারও বলছি, আপনারা মনোযোগ দিয়ে এই প্রশ্ন কয়টা বুঝতে চেষ্টা করেন, আমি যেই কটা করাবো আপনারা হুবহু পাবেন, সেখান থেকেই পাবেন। অনেকে উত্তর দিয়েছেন, দেখেন আপনারা প্রায় 400-র কাছাকাছি পার্টিসিপেন্ট। আমি আপনাদের নামগুলো বলছি না, কারণ সেটাও সময় নষ্ট হবে, আমরা তাহলে 2 ঘন্টার ভেতর আমাদের লক্ষ্য শেষ করতে পারবো না। আর হ্যাঁ দনিয়ম জানি, দনিয়মে সব মিলবে না, যার কারণে আমরা ওই সংক্ষেপে যাব না, বিস্তারিত বিষয়টা এরকমই হবে। খ হবে সঠিক উত্তর, হ্যাঁ খ, খ হবে। হ্যাঁ ঠিক আছে, আশা করি খ। দাও তো একটু, ওই কি যে হাত উত্তোলন করে রাখছে মাসুম, একটু আনমিউট করো তো। হ্যাঁ একটু মুশকিল নিলে, হ্যাঁ 3 জনকে দাও। হ্যাঁ বলুন বলুন তো বলুন, জি বলেন, 3 জনকে ই করা হয়েছে, আনমিউট করা হয়েছে, বলেন। হ্যাঁ দেখাবো, মধ্য একটু অপেক্ষা করেন, মধ্য সমানুপাতি পর্যন্ত আমি যাই নাই, আমাকে একটু সময় দেন, সময় দেন, সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আমি তো বারবার বলতেছি যে হুবহু আপনারা এখান থেকেই প্রশ্ন কমন পাবেন, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ বলেন বলেন, হ্যাঁ বলেন। স্যার, জি বলেন। স্যার আপনি যেভাবে বুঝাচ্ছেন এরকম যদি সবসময় মানে মানে আপনি যদি ক্লাস করাতেন এভাবে তাহলে মনে হয় যে অনেক আগেই চাকরি পেয়ে যেতাম। হ্যাঁ যাই হোক, মানে আমরা এখন পড়ায় থাকি। হ্যাঁ আচ্ছা নেক্সট, হ্যাঁ নেক্সট দেখেন এটা কিভাবে বুঝতে পারছেন কিনা সেটার একটা দিচ্ছি।
এইটা একটু করে দেন, আপনারা সবাই একটু করে দেন, হাত উত্তোলন করার পরিবর্তে এটা একটু করে দেন, ঠিক আছে? এইটা একটু করে দেন। আপনারা 500 লোক আছেন, মানে কাজের দিকে মনোযোগ দেন, তাহলে কাজ হবে। আবারও বলা, এখানে এটা একটু করে দেন, ঠিক আছে? হ্যাঁ, এটা একটু করে দেন। আমরা আসমা আপনার কথা পড়েছি, অসুবিধার কিছু নাই, আপনি আগে করেন। এটার একটু উত্তর চাই আমরা। দেখেন এটা ওই আগেরটার কনসেপ্টে কিন্তু খেয়াল করেন, ক খ দেয়া আছে, ক গ দেয়া আছে, খ গ নির্ণয় করতে বলছে। আবারও বলা, যে কয়টা করাবো আপনারা এই কয়টা যদি রপ্ত করতে পারেন এখান থেকে কমন পড়বে। আপনারা দেখেন যত রকম হতে পারে। কে যেন বারবার মধ্য সমানুপাতি, আমি বুঝিয়ে দিব, একটু মানে শেষ পর্যন্ত অপেক্ষা করেন, বুঝতে পারবেন। আমি তো যাইনি, শেষ করি। এখানে দেখেন যে বিষয়টা হচ্ছে ক অনুপাত হচ্ছে খ, এটা সমান হলো 3 অনুপাত হচ্ছে 5। এখানে আছে ক অনুপাত হচ্ছে গ, এটা সমান আছে 5 অনুপাত হচ্ছে 7। এখানে যে কথাটা বলছি সেটা বলছি যে বাম পক্ষে যেটা কমন থাকে ডান পক্ষে সেটার মান সমান বানাইতে হয়। তাহলে বাম পক্ষে কমন আছে ক, কিন্তু ডান পক্ষে মান হচ্ছে প্রথমটায় 3, দ্বিতীয়টায় 5। তাহলে আমাদেরকে এই যে 3 আর 5, এই যে ভিন্ন ভিন্ন মান, এটাকে একই মান করতে হবে। তাহলে 3 এবং 5-এর লসাগু হচ্ছে 15, তাহলে আমাকে দুইটাকেই 15 বানাতে হবে। তাহলে 15 বানাতে আমরা প্রথমটাকে গুণ করব হচ্ছে 5 দ্বারা, দ্বিতীয়টাকে গুণ করব হচ্ছে 3 দ্বারা। তাহলে দেখেন ক অনুপাত হচ্ছে খ, এটা সমান 15 অনুপাত হচ্ছে 25। এইটা ক অনুপাত হচ্ছে গ সমান হচ্ছে এটা 15 অনুপাত হচ্ছে 21। এখন দেখেন কি চাইছে, সেটা আমাদের এখানে কি চাইছে, চাইছে খ অনুপাত গ। তাহলে খ অনুপাত হচ্ছে গ, আমাদের খর মান হচ্ছে 25 আর গড় মান হচ্ছে 21। আপনারা দেখেন, চেক করতে হবে যে এটার ভেতরে এক ছাড়া ভিন্ন কিছু কমন আছে কিনা। 25 আর 21-এর ভেতরে এক ছাড়া ভিন্ন কিছু কমন নাই, তাহলে ঠিক আছে, তাহলে 25 আর 21 খ হবে। আমি আবারও বলছি আপনাদেরকে, যেই কটা, আমি মনে হয় একাধিকবার বলছি, আপনারা অত টেনশন না করে আমি যেই কটা পড়াবো সেই কটা থেকে আপনারা প্রশ্ন পাবেন, কমন পাবেন। ধৈর্য ধরেন, আমার কথাগুলো শোনেন। কে যেন মধ্য সমানুপাতি বারবার লিখছেন, তাকে আপনাকে ধন্যবাদ। আমি যাব, আমাকে একটু সময় দেন, আমি সেখানে যাব। হ্যাঁ, একটু দাও তো, একটু মাসুম দাও তো। মুজাহিদ বলেন, মুজাহিদ বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, দুজনে, হ্যাঁ বলেন, দুজন দাও, হ্যাঁ বলেন। আমি বললাম যে এই যে যেটা মিলবে, ক ক মিলেছে এখানে, রাইট, 3 5, তাহলে এখানে এই যে লসাগু করে তার যদি শুনি নাই আবার বলেন। হ্যাঁ, বলতেছিলাম যে 3 এ 15 হলো। হ্যাঁ, 15 হওয়ার পরে হ্যাঁ, এখন 15 মিলাতে দুইটাই 15 বানানো লাগবে। হ্যাঁ, 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 করলাম। তাহলে প্রথমটারে 5 দিয়ে গুণ করছি, দ্বিতীয়টারে 3 দিয়ে গুণ করছি। এখন দেখেন বাম পক্ষেও ক ক, ডান পক্ষেও 15 15 এক আছে না? জি জি, এক আছে। স্যার বলছেন কি তাহলে মিলানোর জন্য যে সংখ্যাতে গুণ করা লাগবে সেটা দিয়ে লাগবে নাকি উপরটা? রাইট, না, মেলানোর জন্য কথাটা এমন, মেলানোর জন্য। হ্যাঁ, জি স্যার, জি স্যার, ঠিক আছে, জি স্যার, ঠিক আছে। আবার বলা, এখান থেকে একটা প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা রয়েছে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এখানে আসেন, এবার এখানে আসেন। কি হচ্ছে, বলছে 9 আছে, কথা শোনেন একটু। হ্যাঁ, 9 আছে, সরি 3 আছে, 9 আছে, 4 আছে। চতুর্থ সমানুপাতি কত এইটা নির্ণয় করতে বলছে। কেমন? চতুর্থ সমানুপাতি কত এটা নির্ণয় করতে বলছে। যে দেখেন, অনেকরা আপনারা 400 আছেন, কিন্তু অনেকে কিন্তু উত্তর করে ফেলছে। যারা উত্তর করে ফেলছে তারা আগে থেকেই জানে, যারা বুঝতেছেন না তারা পিছিয়ে থাকবেন। আপনার কম্পিটিটর তো সে, এখন তাকে আবার ধরতে পারবেন। আপনারা আমার কথা মনোযোগ দিয়ে শোনেন, তাহলে তাকে ধরতে পারবেন, না হলে তো আপনি পিছিয়েই যাবেন আপনারা। ঠিক আছে, এই যে অনেকে উত্তর দিচ্ছে, আমার কাছে খুব ভালো লাগতেছে, এটা খুবই ভালো লাগতেছে। ঠিক আছে, হ্যাঁ, এই যে অনেক বেশিরভাগ লোকই উত্তর দিয়ে ফেলতেছে। ঠিক আছে, তারপরও যারা এখনো বোঝেন নাই, আমি একটু বুঝাই দিচ্ছি বিষয়টা। আসেন নোটে একটু বুঝাই দিই। অনুপাত যেমন বলছি এরকম কথা, ঠিক একইভাবে আমাদেরকে বুঝতে হবে সমানুপাত। হ্যাঁ, সমানুপাত, সমানুপাত হবে 4টা রাশি থাকবে। ঠিক আছে, 4টা রাশির ভেতরে
প্রথম রাশি এ অনুপাত হচ্ছে বি, এইটা সমান সমান সি অনুপাত ডি। এরকম 4টা রাশি থাকবে। 4টা রাশির ভেতরে যদি প্রথম রাশি আর দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় আর চতুর্থ রাশির অনুপাত এটা সমান হয়, তখন সেটাকে সমানুপাত বলে। আর আমরা আগেই বলছি যে এইটাকে দেখেন এভাবে লিখতে পারি, এ বাই বি সমান সমান হচ্ছে সি বাই ডি। এখানে প্রথম যেটা সেটাকে প্রথম সমানুপাতি, দ্বিতীয়টাকে দ্বিতীয় সমানুপাতি, তৃতীয়টাকে তৃতীয় সমানুপাতি, চতুর্থটাকে চতুর্থ সমানুপাতি বলা হয়। এটা হলো সমানুপাত। আবারও বলা, 4টা রাশির ভেতরে ধরেন এ বি সি ডি 4টা রাশি আছে, সেটার ভেতরে প্রথম আর দ্বিতীয় রাশি অর্থাৎ এ আর বির অনুপাত, আবার তৃতীয় আর চতুর্থ রাশি অর্থাৎ সি আর ডির অনুপাত, এটা যদি সমান হয় তখন সেটাকে সমানুপাত বলা হয়। প্রথমটাকে প্রথম সমানুপাতি, দ্বিতীয়টাকে দ্বিতীয় সমানুপাতি, তৃতীয়টাকে তৃতীয় সমানুপাতি, চতুর্থটাকে চতুর্থ সমানুপাতি। আর যে বিষয়টা হলো, আমরা প্রথমেই বলছি যে এই অনুপাত যে থাকে সেটাকে এ বাই বি, তাহলে এটাকে সি বাই ডি, প্রথমটাকে উপরে আর দ্বিতীয়টাকে নিচে লেখা যায়। তাহলে এবার আসেন আমাদের প্রশ্ন যেটা ছিল, একই ঘটনা দেখেন, যেখানে সমানুপাতি বলছে তাহলে এই 3 হলো প্রথমটা, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, চতুর্থটা নির্ণয় করতে বলছে। তাহলে আমি কি এরকম বলতে পারি না যে 3 অনুপাত 9 সমান সমান 4 অনুপাত হচ্ছে, এটা অজানা রাশি এক্স, অজানা হলে আমরা এরকম এক্স ধরি, তাহলে এটাকে ভগ্নাংশ আকারে লিখি 3/9 সমান সমান হচ্ছে 4/x। এখন আমরা আর গুণন করি, এটা এক্স সমান সমান হচ্ছে 4 × 9, নিচে হলো 3, এটা কাটি 3 × 3 = 9, তাহলে এক্স এর মান হলো 3 × 4 = 12। পক্ষান্তর করলে আমরা নিশ্চয়ই অবগত, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়, কথাটা এরকম কিছু। তাহলে যেটা হচ্ছে, আমরা এক্স ডান পক্ষে ছিল ভাগ আকারে, বাম পক্ষে নিয়ে গুণ করে ফেলছি। আবার 3 ছিল গুণ আকারে, সেটাকে ডান পক্ষে এনে ভাগ করেছি। আবার 9 ছিল বাম পক্ষে ভাগ আকারে, ডান পক্ষে এনে সেটা গুণ করে দিয়েছি। এখন 3 আর 9 কেটেছি, কেটে 3 × 4 = 12। সঠিক উত্তর হবে হচ্ছে 12। আপনারা বেশিরভাগ 400-র ভেতরে কিন্তু বেশিরভাগ লোক এই করেছেন। আমার নাম হচ্ছে প্রবল, প্রবল আমার নাম, একজনের নাম জানতে চেয়েছেন, আমার নাম হচ্ছে প্রবল, কেমন? কিন্তু আপনাদের মানে অনেকেই উত্তর দিয়েছেন, আমার কাছে খুব ভালো লাগে, বিষয়টা সহজ করে বুঝতেও পারছেন। মুস্তাফিজুর রহমানের হাত উত্তোলন করা, মুস্তাফিজ কি একটু দাও তো মাহফুজ। মুস্তাফিজ বলেন তো ভাই কি হয়েছে? স্যার এর আগের যে 8 নাম্বারটা করাইলেন ওটা মিশ্র অনুপাত ছিল না? হ্যাঁ হ্যাঁ, মিশ্র অনুপাত, তাহলে আমার পূর্ব রাশি এবং দ্বিতীয়টার উত্তর রাশি সমান হওয়ার কথা না? না গুণফল, গুণফল, ওটা তো অনুপাত, মিশ্র অনুপাত বলছে। মিশ্র অনুপাত হচ্ছে পূর্ব অনুপাতগুলোর গুণফল আর পর পদগুলোর গুণফল। সব পূর্ব রাশিগুলো গুণ করবেন, অনুপাত হচ্ছে পর পদগুলোর গুণ করবেন। কিন্তু ওই ক্ষেত্রে কি প্রথম অনুপাতের পূর্ব রাশি এবং দ্বিতীয় অনুপাতের উত্তর রাশি সমান হওয়ার কথা ছিল না? না, আপনি শুরু থেকে ছিলেন কি না ছিলেন না? না, শুরু থেকে ছিলাম না। তাহলে এটার সমাধান আমি কি দেবো? আপনি একটু ভিডিওটা দয়া করে দেখে নিন। হ্যাঁ, একটু না, ভিডিও মিশ্র অনুপাতের ক্ষেত্রে মাঝখানেরটা তো সবসময় একই হয়, তাই না? না, মিশ্র অনুপাতের ক্ষেত্রে পূর্ব পদগুলোর গুণফল অনুপাত হচ্ছে পর পদগুলোর গুণফল। বুঝাইতে কিন্তু পারছি? আমার কথা অনুযায়ী যে বলেন। এইখানে হ্যাঁ মিশ্র যেটা হওয়ার কথা, হ্যাঁ, এই তো পূর্ব 5 7, আবার এইটা 1 আর 2 হবে। হ্যাঁ, লঘিষ্ঠ আকারে রাখতে হয়, তাহলে ইনটু 1। এইটা অনুপাত হচ্ছে পরপদগুলোর গুণফল, অর্থাৎ 18 ইনটু হচ্ছে 2 ইনটু হচ্ছে 2। ঠিক আছে, পূর্ব পদগুলোর গুণফল ইনটু হচ্ছে পরপদগুলোর গুণফল, কথা হলো এটা। তাহলে এটা 35 অনুপাত হলো 72। এই হবে সঠিক উত্তর। দেখেন বুঝতে পারছেন কিনা? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, নাসিরকে একটু দাও। নাসরিন জান্নাত একটু বলেন তো। হ্যাঁ, নাসরিন জান্নাত বলেন। হ্যাঁ, ফরিদকে দাও। ফরহাদ বলেন। স্যার এখানে আমার একটা মানে জানার বিষয় আছে যে স্যার এই যে 3:6 আমরা লঘিষ্ঠ আকারে 1:2 করছি, কিন্তু স্যার বাদ বাকি গুলো যদি 4:12 বা 16:8 থাকে, এগুলো কি স্যার আমরা লঘিষ্ঠ আকার করে করতেই হবে। রাইট, করতেই হবে। ঠিক আছে, করতেই হবে। হ্যাঁ, করতেই হবে, এটা ম্যান্ডেটরি। ঠিক আছে, এটা একটু করে দেন। হ্যাঁ, এটা একটু সবাই করেন।
এইটা একটু করে দেন, দেখেন এইটা একটু দেখেন, একে কি আপনাদের ডেভেলপ হলো একটু দেখেন আপনারা। হ্যাঁ, এই যে অনেকেই কিন্তু উত্তর করে ফেলছেন, ঠিক আছে, অনেকের উত্তরই ঠিক আছে, একই ঘটনা। এটাও একটা সমানুপাত, শুধুমাত্র সে ডিরেক্ট ভগ্নাংশ আকারে আছে। দেখেন তো এটা x/9 সমান সমান হচ্ছে 55 ইন্টু অজানা রাশি x। তাহলে একই ঘটনা, এটা 5x আর গুণন করে দেন, তাহলে ইন্টু 55 ইন্টু হচ্ছে 9। তাহলে x এর মান কি হবে? x এর মান হবে হচ্ছে 55 ইন্টু হচ্ছে 9 ভাগ হচ্ছে 55। আপনারা এটা যদি কাটেন তাহলে 5 11 55, সুতরাং x এর মান হবে 99। এই সঠিক উত্তর হবে হচ্ছে গ। হ্যাঁ, অনেকে কিন্তু উত্তর দিয়েছেন। আবারও বলা, যারা উত্তর দিয়েছে তারা কিন্তু এগিয়ে আছে, যারা আপনারা উত্তর দিতে পারেননি, এখনো শেখার পর যদি দিতে না পারেন তাহলে কিন্তু আপনারা ভালো করতে পারবেন না, ঠিক আছে। এবং আমি আবারও বলছি, এটা আপনারা মানে আমি যেগুলো করে করে পড়াচ্ছি আপনারা এর ভেতর থেকেই কমন পাবেন, এর বাইরে প্রশ্ন থাকবে না, সহজ করেই বুঝতে পারবেন, ঠিক আছে। রাসেলকে একটু দেও তো মাসুম। রাসেল বলেন তো, রাসেল বলেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, বলেন স্যার ভালো আছেন? যে কি ভালো আছি, জি জি স্যার, যে এভাবে যে স্যার মানে সবার মানে প্রশ্ন নিলে স্যার তো মানে ক্লাস শেষ করতে পারবো না স্যার, এরকম। আচ্ছা, বুঝছি, তাতে তো সময় কথা লাগবে যায়। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। নাসরিনকে একটু দাও, নাসরিনকে একটু দাও না। হ্যাঁ, দাও একবার, হ্যাঁ। নাসরিন বলেন তো, হ্যাঁ কি হয়েছে বলেন তো নাসরিন। আসসালাম, হ্যাঁ বলেন। আচ্ছা, ঠিক আছে। এবার দেখেন যে বিষয়টা হচ্ছে, এই যে এই কথাটা ছিল এর আগে কে যেন 8/72 দিয়ে দিয়েছিলেন, সেই সমস্যাটা এখানে এখন সমাধান হবে, ঠিক আছে। সেটা হলো, হ্যাঁ ই করে দাও, মিউট করে দাও। এখানে দেখেন ইতিপূর্বেই কেউ ই করে বলছিলেন, সেটা হচ্ছে এই যে দেখেন 9 আছে 16 আছে, এটার মধ্য সমানুপাতি কত, এটা এই একটা প্রশ্ন। কে যেন একটু প্রশ্ন লিখেও দিয়েছিলেন যে 8/72 এটার মধ্য সমানুপাতি কত। তার আগে একজনে প্রশ্ন করছিলেন মধ্য সমানুপাতি কত, সেটার এখানে উত্তর আপনারা পেয়ে যাবেন। কেমন? এটার বিষয়টা যেটা হচ্ছে, দেখেন আমি একটু নোটে বুঝাই আসি তাহলে সুবিধা হবে। এটা হলো সমানুপাত। এবার আমাদেরকে একটু বুঝতে হবে, সেটা হলো ক্রমিক সমানুপাত। এই কথাটা একটু বুঝতে হবে, ক্রমিক সমানুপাত। হ্যাঁ, সমানুপাত। ক্রমিক সমানুপাত কি? সমানুপাত আর ক্রমিক সমানুপাতের মধ্যে তফাৎটা একটু খেয়াল করেন। সমানুপাতে হচ্ছে রাশি থাকে 4টা, আর ক্রমিক সমানুপাতে রাশি থাকবে 3টা, ঠিক আছে। এই 3টার ভেতরে আপনাকে একটা সমানুপাত তৈরি করতে হবে। তাহলে সেটা কিরকম? ধরেন ABC, এই ABC 3টার ভেতরে, তাহলে প্রথমটা অনুপাত হচ্ছে দ্বিতীয়টা, সমান সমান দ্বিতীয়টা অনুপাত হচ্ছে তৃতীয়টা। আবারও বলা, সমানুপাতে রাশি থাকবে 4টা, আর যখন ক্রমিক কথাটা লাগবে তখন রাশি থাকবে 3টা। তফাৎ হচ্ছে এখানে। এখন এখানে নামেরও তফাৎ আছে, দেখেন এই নামটা একটু বুঝতে হবে, সবার নামটা একটু বুঝতে হবে। সেটা হলো এইটাকে মধ্য সমানুপাতি বলে, মধ্য সমানুপাতি বলে। হ্যাঁ, মধ্য সমানুপাতি। আর এই দুই পাশের এই দুইটাকে বলা হয় হচ্ছে প্রান্তীয় সমানুপাতি, প্রান্তীয় সমানুপাতি। এই যে মধ্য সমানুপাতির কথা বলছিলেন কে জানো, তার উদ্দেশ্যে বলা, মধ্যের যে দুইটা একটা ক্রমিক সমানুপাতে মধ্যের যে রাশি দুইটা থাকে সেটাকে হচ্ছে মধ্য সমানুপাতি বলে, আর দুই প্রান্তে যেটা থাকে সেটাকে হচ্ছে প্রান্তীয় সমানুপাতি বলে। আবারও বলা, যার মধ্য সমানুপাতির এটা জানতে চাইছিলেন, দেখেন আপনি কথাটা বুঝতে পারছেন কিনা। মধ্যে যে দুইটা রাশি থাকে সেই রাশি দুইটাকে হচ্ছে মধ্য সমানুপাতি বলে, আর দুই প্রান্তে যেটা থাকে সেটাকে হচ্ছে প্রান্তীয় সমানুপাতি বলে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি বলছেন। এবার প্র্যাকটিস এখানে আসেন। দেখেন এখানে কি বলছে, 9 আর 16 এর মধ্য সমানুপাতি কত। তার মানে দেখেন, তাহলে 9 আর 16-র পরিচয় কিন্তু হচ্ছে প্রান্তীয় সমানুপাতি। তাহলে দেন, এটা 9 অনুপাত হচ্ছে অজানা, জানি না x, মাঝখানের দুইটাই কিন্তু জানবো না, এটাও x, অনুপাত হচ্ছে 16। কারণ মনে রাখতে হবে, এই প্রান্তীয় সমানুপাতি এবং মধ্য সমানুপাতি এটা ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে বলে, অর্থাৎ
মানে ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে বলে, তাহলে মাঝখানেরটা জানি না আমরা, বিষয়টা এরকম কিছু। এখন তাহলে এখান থেকে আমরা বের করি, তাহলে 9 বাই হচ্ছে এক্স সমান সমান হচ্ছে এক্স ডিভাইডেড বাই হচ্ছে 16। তাহলে গুণ করেন, এটা এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে 9 ইন্টু হচ্ছে 16। এখন এক্স এর মান কত, তাহলে √9 ইন্টু হচ্ছে 16। আমাদের ক্যালকুলেটর থাকবে না, যার কারণে দেখেন 9 এর বর্গমূল হচ্ছে 3 আর 16 বর্গমূল হচ্ছে 4, তাহলে এক্স এর মান হবে হচ্ছে 12। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে গ 12 হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। 8 আর 72ও একই বের করা যাবে। দেখেন 8 আর 72 যার প্রশ্ন ছিল, 8 আর 72কেও একইভাবে বের করা যাবে। ঠিক আছে, আমি এই প্রশ্নের এই স্ক্রিনেরই এই পাশে দেখাই দিচ্ছি। দেখেন 8 অনুপাত হলো এক্স ইজ ইকুয়াল টু হলো এক্স অনুপাত হলো গিয়ে 72। তাহলে 8 বাই এক্স সমান সমান হলো এক্স বাই হলো 72। তাহলে এটা এক্স স্কোয়ার সমান সমান হলো 8 ইন্টু 72। তাহলে এটা এক্স সমান সমান হবে √8 ইন্টু 8 ইন্টু হবে 9। তাহলে এক্স এর মান হবে হচ্ছে 8 ইন্টু 3। তাহলে এক্স এর মান হবে 3 × 24। হ্যাঁ, 3 × 24 হবে, এই হবে সঠিক উত্তর। দেখেন যার 8 এর ছিল সেইটা হচ্ছে দেখো, ওই দুজন হাত উত্তোলন করছে। হ্যাঁ হামজা, দেখো তুমি বুঝতে পারছো কিনা, হামজা তুমি বুঝতে পারছো কিনা দেখো। ঠিক আছে, হ্যাঁ মুহিন বণিক বলেন বলেন। হ্যাঁ নমস্কার স্যার। জি বলেন। স্যার বলতে চাইছিলাম কি স্যার, আপনি যেভাবে অঙ্ক করাইতেছেন খুবই সুন্দর মতো অঙ্ক করাইতেছেন স্যার। আমরা তো অনেকে আছি এখানে জয়েন্ট করা, কিন্তু এত স্লো মানে এভাবে এত প্রশ্ন নিলে আমরা তো আগাইতে পারবো না স্যার। আচ্ছা ঠিক আছে, আর জানেন এই অঙ্ক যদি আমরা না পারি স্যার, তাহলে আমাদের 15 তারিখ এক্সাম আমরা দিব কিভাবে, যদি এই অঙ্ক যদি আমাদের রিপিট করে এত বোঝানো লাগে স্যার। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, কঠিন সামনে যে কঠিন গুলো আছে ওগুলো আমাদের রিপিট করান, কিন্তু এগুলো তো একদম সিম্পল অঙ্ক স্যার। এই অঙ্ক না পারলে আমরা এক্সাম ফেস করবো কিভাবে স্যার? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আপনি রাসেল, ক্রমিক সমানুপাতটা হচ্ছে না এক না, ক্রমিক সমানুপাতের বিষয়টা হচ্ছে আমি একটু বলি, মানে 3টি রাশির প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় এবং চতুর্থ রাশির অনুপাতটাকে হচ্ছে ক্রমিক সমানুপাত বলে। আর এই ক্রমিক সমানুপাতের মধ্যের দুইটাকে হলো মধ্য সমানুপাতই বলে। ঠিক আছে রাসেল, তুমি দেখো কথাটা বুঝতে পারছো কিনা, আবারও বলা, 3টে রাশির প্রথম আর দ্বিতীয় রাশির অনুপাত এবং দ্বিতীয় আর তৃতীয় রাশির অনুপাতকে ক্রমিক সমানুপাত বলে। এই ক্রমিক সমানুপাতের প্রান্তের দুইটাকে প্রান্তিক সমানুপাত বলে, আর মধ্য দুইটাকে মধ্য সমানুপাতই বলে। কথাটা এরকম, ঠিক আছে? হ্যাঁ রাসেল ঠিক আছে, আশা করি তুমি বুঝতে পারছো। দেখি কি এই কি নাজিয়া, তিনজনকে একত্রে দাও। হ্যাঁ আপনাদের তিনজনকে দেওয়া হয়েছে, বলেন তো। একজন একজন বলেন। হ্যাঁ বলেন। স্যার আমি ওই যে মানে বর্গমূলের যে আপনি ভাগ করেছেন এটা আমি বুঝতে পারিনি স্যার। মানে কোন জায়গাটা বলেন? √8 আমি বলি স্যার, যে লাস্টের থেকে 3 নাম্বার স্যার, x √8 × 8 × 9 স্যার। এটা হইছে কি রুটের কারণে 9 কেটে না, এটা দেখেন এই 8কে দেখে 72কে ভাঙছি, 8 নং 72, ঠিক আছে না? 8 নং হচ্ছে এই আমাদের কাছে তো ক্যালকুলেটর থাকবে না, সেটার জন্য হ্যাঁ এই 8কে দেখে আরেকটা 8 লিখছি, 8 দিয়ে 9 ভাগ 72কে ভাগ করছি, তাহলে 9 হয়। 2 8-এর বদলে একটা 8 লিখছি আর 9-এর বর্গমূল 3 লিখছি, তাহলে 3 × 24। কারণ আমাদের কাছে ক্যালকুলেটর থাকবে না, যেহেতু ক্যালকুলেটর থাকবে না সেহেতু ক্যালকুলেটর ছাড়া এরকম ক্যালকুলেশন আমাদেরকে পারতে হবে। বোঝা গেছে কিনা দেখেন তো। কারণ নাজিয়া আফরিজের প্রশ্ন, আফরিন আপনার প্রশ্ন ছিল, বুঝতে পারছি বিষয়টা। নাজিয়া আচ্ছা ঠিক আছে ঠিক আছে। স্যার হ্যাঁ দাও, এই তিনজনই দাও দাও, দ্রুত দাও। হ্যাঁ বলেন বলেন, তিনজনকে আনমিউট করা হয়েছে, বলেন। স্যার আমি বলি স্যার। হ্যাঁ বলেন। স্যার আমরা তো সবাই এখানে মোটামুটি মনে হয় গ্রাজুয়েশন কমপ্লিট করে আসছি। গ্রাজুয়েশন করো, মাস্টার ডিগ্রি করা, তুমি ছোট করো কেন? হ্যাঁ না, এখন কথা হচ্ছে স্যার এখানে তো কাউকে ছোট করে কিছু বলা যাবে না। আমরা যদি জাহাজেই হতাম তাহলে এইখানে কেন স্যার? আমি আসছি অন্তত এখানে বোঝার জন্য।
না বুঝছি, তারপরও হয় কি যে আমাদেরকে আবার শেষও করতে হবে, ঠিক আছে, বেসিক কিছু বিষয়গুলো আমি তো বুঝাই দিই। এখন কেউ যদি মনে করো কথার কথা আমাদের 1 ঘন্টা পার হয়ে গেছে, এখন আর সে যদি বলে কেমন আমি যোগদান করছি, সেগুলো আবার একটু ডিস্টারবেন্ট হয়। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আমরা এইসব স্যার কথা এত স্যার এত বেশি বেসিক বুঝতে গেলে তো স্যার আমরা সময়ের আগে কমপ্লিট করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ সেটা মাথায় রাখতে এখন তো হবে। আমাদের হাতে সময় নেই স্যার, যদি অনেক সেটাই সময় সেটাই থাকতো, 6 মাস সময় আছে, তাহলে আমরা বেসিক ভাঙায় ভাঙায় বুঝে বুঝে করতে পারতাম। হ্যাঁ 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 এখন আমাদের লক্ষ্য হচ্ছে আমরা কিভাবে পাস করতে পারি, হ্যাঁ সব পাস নিয়ম করার কিছু কিছু শিখে। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলেন। হ্যাঁ বলেন। আপনি শিক্ষক, আপনি আপনার মতো পড়ান। হ্যাঁ হ্যাঁ আমাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে, এগুলো আমাদের সময় নষ্ট হবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আপনার মতো করে। স্যার আমি একটু কথা বলি স্যার। হ্যাঁ বলেন। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন দ্রুত বলেন। হ্যাঁ স্যার কিছু মনে করিয়েন না, আমরা মনে হচ্ছে যে আমরা হাই স্কুলে পড়ি, আমরা হাই স্কুলের ক্লাস করতেছি কি, আমরা তো চাকরির প্রিপারেশন নিব। অনেক বড় বড় কথার অঙ্ক আছে স্যার, প্লিজ ওগুলা করান। 1 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে, আমরা তো হাই স্যার স্কুল। বিসিএস এর অনেক কঠিন কঠিন অঙ্ক আছে। আচ্ছা স্যার অনেক বড় বড় কথার অঙ্ক আছে, এগুলো করান স্যার প্লিজ। ঠিক আছে। যেমন দেখেন যে বিষয়টা হচ্ছে এই অঙ্কটা খুব বারবার আসে, এই যে বলছে, এই দেখেন এই একটা অঙ্ক, এই অঙ্কটা একটু খেয়াল করেন। এবার আমাদের ওই যে বেসিক কথাটা, সেই কথাগুলো হলে আপনারা বুঝতে পারবেন। এখানে খেয়াল করেন, বলছে একটি কুকুর একটি খরগোশকে তাড়া করার জন্য তাড়া করে। হ্যাঁ, কুকুর যেই সময় হচ্ছে 4 বার লাফ দেয়, খরগোশ সেই সময় হচ্ছে 5 বার লাফ দেয়। এখন এখানে আবার দেখেন বলছে খরগোশ 4 লাফে যত দূর যায়, কুকুর 3 লাফে তত দূর যায়। শেষে সে কি জানতে চাইছে, কুকুর এবং খরগোশের গতিবেগের অনুপাত কত। এই বেসিকটাও বুঝতে হলে যে বিষয়টা হবে সেটা হচ্ছে আমাদেরকে এই 4টা ডেটা নিয়ে একটা সমানুপাত তৈরি করতে হবে। এই জন্যই আমরা আগে সমানুপাত বিষয়টা করছি। আপনারা খেয়াল করেন, আমার এখানে 4টা রাশি আছে। প্রথম রাশি আছে হলো লাফ, এই দুইটার ভেতর একটা অনুপাত করতে হবে। আবার অতিক্রান্ত দূরত্ব এরকম 2টা রাশি আছে, এই 4টার ভেতরে একটা সমানুপাত করতে হবে। ওই যে অনেকে উত্তর কিন্তু করে ফেলছে। তাহলে দেখেন যে বিষয়টা হচ্ছে, এটাও একটা সিরিয়াল ঠিক রাখতে হবে। প্রথম ডেটাটা কুকুর থাকবে, হ্যাঁ, আর পরের ডেটাটা হচ্ছে খরগোশ থাকবে। এই কথাটা একটু খেয়াল করতে হবে। এখন এখানে দেখেন যেটা হচ্ছে, যে কথা বলছি যে আমরা লাফের ভেতরে করব, তাহলে দেখেন কুকুরের 4 লাফ অনুপাত হচ্ছে খরগোশের 3 লাফ, সমান সমান এই সিকোয়েন্স ঠিক রাখতে হবে। বলছে খরগোশ 4 লাফে যায়, তার মানে এটাকে আমাকে কিন্তু পরে লিখতে হবে, কারণ প্রথম ডেটাটা হচ্ছে কুকুরের, পরের ডেটাটা হচ্ছে খরগোশের, এটা খেয়াল করতে হবে। তাহলে ওই 4 পরে লিখতে হবে, কিন্তু পরে আবার বলছে যে কুকুর 3 লাফে তত দূর যায়, তাহলে আমাদেরকে শুরুতে আবার 3 ডেটাটা লিখতে হবে। এখন হয়ে গেছে, এই জন্যই আমরা আগে ওই বিষয়টা বুঝে আসছি। তাহলে এখন দেখেন এখানে এটা কি হবে, এটা 4/3 সমান সমান হচ্ছে 3/4। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে 3 আর 4, এইটার লসাগু দ্বারা 2 পক্ষকেই গুণ করতে হবে। ঠিক আছে, 3 পক্ষকেই গুণ করতে হবে। সেটা হলো, তাহলে যেটা হলো, আমরা 3 আর 4 এর লসাগু হচ্ছে 12, তাহলে এই 12 দিয়ে উভয় পক্ষকেই গুণ করব। তাহলে এটা 3/4 ইন্টু হচ্ছে 12। হ্যাঁ, ও এইখানে একটু ভুল হয়েছে, এটা একটু পাস। হ্যাঁ এটা একটু পাস। হ্যাঁ ঠিক আছে, এটা পাস, এটা পাস, আমি একটু লিখতে ভুল করছি, এটাও পাস। হ্যাঁ, যার কারণে তাহলে এটা একটু চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এটা হলো পাস, এটাও পাস, তাহলে এটা 20 দিয়ে গুণ করতে হবে। এইটাকেও হলো 3/4 ইন্টু হচ্ছে 20 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখেন এটা যদি কাটি, এটা তাহলে 4, এটাও যদি কাটি তাহলে এটা 5, তাহলে এটা 4 4 16 অনুপাত হচ্ছে 15। এই হবে সঠিক উত্তর, 16:15। হ্যাঁ তানজিল আক্তার, ঠিক আছে, কারেকশন করে নিয়েছি। ঠিক আছে। এই জন্য সমানুপাতের কথাগুলো মানে বুঝতে হবে। এরকম কিন্তু কথায় থাকবে, ওরকম সহজ করে তো থাকবে, কিন্তু পরে এইটা রহিম করিম বলে থাকছিল, কুকুর খরগোশ বলে থাকছিল, কিন্তু এটা যদি আপনি রিটেন কায়দা করতে চান, সেটা 1 মিনিটে আনসার করতে পারবেন না। বাট এই টেকনিকে আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে এটাকে একটা সমানুপাত করতে হবে। সমানুপাত করলে সেই সমানুপাতটা থেকে পরে ক্যালকুলেশন করবেন। আমরা এই জন্য তো একটু আগে সমানুপাতের ক্যালকুলেশন করে আসছি। আশা করি বুঝতে পারছেন। আবারও বলা, এই কুকুর এবং খরগোশ নিয়ে হচ্ছে একটা সমানুপাত তৈরি করতে হবে। তাহলে এই সমানুপাত তৈরি করে প্রথমে হলো কুকুর লাফ দেয় 4, 20 হইলো 4 আর 5 এর লসাগু। আবারও বলা, 20 হইলো 4 এবং 5 এর লসাগু, এটা গুণ করছি, এটা দিয়ে উভয় পক্ষের সাথে গুণ করছি।
স্বর্ণা স্বর্ণা কি, হ্যাঁ স্বর্ণা স্বর্ণা দেখেন আপনি বুঝতে পারছেন কিনা, আবারও বলা, মানে 20 আসছে দুই পক্ষের হর, হর দুইটার লসাগু 5 এবং 4 এর লসাগু হচ্ছে 20, এটা দিয়েই দুই পক্ষের গুণ করছি। স্বর্ণা আপনি বুঝতে পারছেন কিনা বিষয়টা? মহসিনা বলছে এত বিস্তারিত করতে গেলে তো আমরা সময় পাবো না, যদি শর্ট নিয়ম শেখান। এইটুককেও যদি আরো শর্ট করতে বলেন, কোথায় শর্ট করবো এটা আমি জানি না। এইটা কি শর্ট, এইটাকে বিস্তারিত বলা হচ্ছে, তাহলে বিস্তারিত দেখলে কি বলতেন সে আর আমি জানি না। এটার যে বিষয়টা হচ্ছে এখনো বলে বুঝি নাই, খাইছে আমার। আবারও বলছি যে কুকুর আর খরগোশের ডেটা নিয়ে একটা সমানুপাত করা হয়েছে। হ্যাঁ আর গুণন করলেও হবে, আর গুণন করলেও হবে, যদি আর গুণন করে দেন তাহলেও হবে। মিজানুর রহমান আর গুণন করে দিলেও হবে। হ্যাঁ ওই 4 4 16 এই গুণটা আগে করবেন, তাহলে আর গুণন যদি করেন তাহলে খেয়াল রাখবেন এই গুণটা আগে করবেন, এই গুণটা আগে করবেন, তাহলে 4 4 16 অনুপাত হচ্ছে 3 4 15। হ্যাঁ এইটা হলেও হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যে আগে হলো এই 4 4 এই গুণটা আগে করতে হবে। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছেন বিষয়টা। এইবার দেখেন এইটা, দেখেন এরকম কথায় থাকবে, কিন্তু এইটা একটু দেখেন, এটা আপনাদের কি ডেভেলপ হলো এটা একটু দেখেন, এই প্রশ্নটা একটু দেখেন কি হবে। এটা কি সমানুপাত না ক্রমিক সমানুপাত, সেটা একটু দেখেন, সেটা খুঁজে বের করে এটা উত্তর করতে চেষ্টা করেন। হ্যাঁ এই যে অনেকেই কিন্তু উত্তর দিয়ে ফেলছে, যারা উত্তর দিয়েছেন আপনাদের ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। এখানে কথাটা একটু খেয়াল করতে হবে। দেখেন ওই যে কথার কথা বলছেন, সে কিন্তু ভালো কথা বলছে যে আপনাদেরকে তো প্রথম সহজ দেখাইয়া সহজ করে করছি, ওইটাও পরীক্ষায় আসছে, বাট এটা কথায়ও থাকতে পারে। সর্বোচ্চ রূপ এই সহজ থাকলে ওরকম থাকতে পারে। হ্যাঁ এই যে বলছে, একজনে বলছে ক্রমিক সমানুপাত, হ্যাঁ এটা কিন্তু ক্রমিক সমানুপাত। তার কারণ আপনারা খেয়াল করেন এখানে রাশি হচ্ছে 3টা, একটা হচ্ছে টিপুর বোন, টিপু আর টিপুর বাবা। তাহলে এখানে দেখেন, এখানে বলছে টিপুর বোনের বয়স হচ্ছে টিপুর বয়সের এবং তার বাবার বয়সের হলো মধ্য সমানুপাতি। হ্যাঁ পরে বলছে টিপুর বয়স যদি 12 বছর হয় তা আর বাবার বয়স যদি 48 বছর হয় তাহলে বোনের বয়স কত। অর্থাৎ আমি কিন্তু বলেছিলাম যে রাশি যদি 4টা হয় তাহলে সেইটাকে সমানুপাত বলে, আর রাশি যদি 3টা হয় তাহলে সেইটাকে ক্রমিক সমানুপাত বলে। তাহলে এখানে দেখেন টিপুর বোন, টিপুর বাবা, রাশি হচ্ছে 3টা। এখন 3টা হয়ে সে যেটা বলছে যে বোনের বয়সটা হচ্ছে মধ্য সমানুপাতি। তাহলে বোনের বয়স যেহেতু মধ্য সমানুপাতি, তাহলে টিপু আর টিপুর বাবার বয়সটা হবে হচ্ছে প্রান্তীয় সমানুপাতি। তার মানে দেখেন এই কথাটাকে আমি গাণিতিকভাবে 12 অনুপাত হচ্ছে বোনের বয়স জানি না এক্স সমান সমান এইটা এক্স অনুপাত হচ্ছে 48, এই হবে বিষয়টা। দেখেন এইভাবে কথাটা গাণিতিক আকারে দিতে পারতো, কিন্তু কে যেন বলছিলেন, কিন্তু সে কিন্তু ঠিকই বলছে, যথার্থই বলছে যে কখনো কখনো ডিরেক্ট ওরকম দেয়া থাকবে, কখনো কখনো কথায় থাকবে। আমরা কুকুর খরগোশটা সেটা কথায় বলা ছিল, এটাও কথায় বলা আছে। ডিরেক্ট থাকলেও আপনারা যেন পারেন, কথায় থাকলেও আপনারা পারেন। আপনারা খেয়াল করবেন 4টা রাশি থাকলে সমানুপাত, 3টে থাকলে ক্রমিক সমানুপাত। এবার আসেন, তাহলে হয়ে গেছে। এখন তাহলে এটা 12/x, এটা সমান সমান হচ্ছে x বাই হচ্ছে 48। তাহলে আমরা গুণ করি, এটা x² সমান সমান হচ্ছে 12 × 48। এটা ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশনের একটু কৌশল শেখাই। দেখেন এই 12 দেখে একটা 12 দেখে আর একটা 12 লেখেন, এই যে আর একটা 12 লিখলাম, কারণ দুইটা 12-র বদলে আমি একটা 12 লিখবো, তাহলে 12 লিখলাম। এখন দেখেন দ্বিতীয় 12টা লিখছি, ও তো 12 না, ও তো হচ্ছে 48। তাহলে এই 12 দ্বারা 48কে ভাগ করব, ভাগ করলে দেখেন 4 বার হয়, তাহলে 4 12 48 × 4। এখন দেখেন 12 × 48 ঠিকই আছে। এখন সুবিধা যেটা হয়েছে, দুইটা 12-র বদলে একটা আর 4-এর বদলে হলো 2, তাহলে 12 দুগুণী 24 হবে। সঠিক উত্তর হবে হচ্ছে 24। দেখেন আপনারা বুঝতে পারছেন কিনা বিষয়টা। অনুপাত সমানুপাতে যতটুকু পড়িয়েছি অলরেডি আপনাদের এতটুকু আত্মস্থ করতে পারলেই নিবন্ধনে আপনারা ভালো করতে পারবেন। আমি আশা করি বড় কথা বলেই বলছি যে আপনাদেরকে যেই অঙ্কগুলো আমি করাচ্ছি নিবন্ধনে এতটুকু রপ্ত করতে পারলেই পারবেন আপনারা। হ্যাঁ ওই যে অনেকেই বলছেন, আমি নামগুলো অনেক মনীষা, আর অ্যাবসেন্ট মাইন্ড হলে হবে না, ঠিক আছে? আপনারা প্রেজেন্ট মাইন্ড থাকতে হবে। কারো প্রবলেম হয় প্রশ্ন পড়ি না বা পড়ার ফাঁকে অন্য কাজ করি, পরে এসে বলি স্যার এটা একটু বুঝি না, এটা প্রেজেন্ট মাইন্ড। এটা আমার ক্লাস নেই, সব ক্লাসেই আপনারা এই 2টা ঘন্টা অন্য কোনো কাজ করবেন না, সমস্ত কিছু স্যাক্রিফাইস করবেন, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। তাহলে বিষয়টা হলো অনুপাত
সমানুপাত, আর একটা হচ্ছে ক্রমিক সমানুপাত। এই তিনটা বিষয় একদম ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, থাকলেই আপনারা ভালো করতে পারবেন। আমরা কিন্তু অনুপাত, সমানুপাত এবং ক্রমিক সমানুপাতের উপরে প্রশ্নগুলো বুঝে ফেলছি, ঠিক আছে। এবার আরো কি কি প্রশ্ন থাকে দেখেন। এই বিষয়টাও বারবার থাকবে, এই প্রশ্নটা একটু দেখেন, এই প্রশ্নটা একটু খেয়াল করেন, এখানে যে বিষয়টা এটা একটু খেয়াল করেন। এটা একটা কৌশল আমি শেখাই দিই, এই কৌশলটা আপনারা একটু রপ্ত করতে চেষ্টা করেন, তাহলেই হলেই হবে। দেখেন এখানে হচ্ছে মোট পরিমাণ দেয়া আছে, দেখেন বাস্ট যে কোনো কিছু এরকম একটা মোট পরিমাণ দেয়া থাকবে। দেখেন মোট পরিমাণ দেয়া আছে 60, আর এই বাসটার হচ্ছে আনুপাতিক সংখ্যাগুলো দেয়া আছে। দেখেন যখন তিনটা হয়, আমরা দুইটা হইলে পূর্ব রাশি আর উত্তর রাশি বলছিলেন, কিন্তু যখন তিনটা হয় তখন প্রত্যেকটাকে হচ্ছে আনুপাতিক সংখ্যা বলা হয়। এই যে অনেকে উত্তর দিচ্ছেন, আমার কাছে ভালো লাগতেছে, বিষয়টা খুবই ভালো লাগতেছে। তো যে বিষয়টা হচ্ছে তিনটা যখন থাকবে তখন এটাকে দুই কায়দায় আপনারা করতে পারবেন, একটা 2 ধাপ বিশিষ্ট করতে পারেন, আবার 1 ধাপ বিশিষ্টও করতে পারবেন। দেখেন আমি 1 ধাপে শেখাচ্ছি বিষয়টা। এটা বলে সে জানতে চাইছে টুকরাগুলোর সাইজ কত, তার মানে প্রথম টুকরা কি কি চাইছে, দেখেন প্রথম টুকরা, তারপরে হচ্ছে দ্বিতীয় টুকরা, তারপরে হচ্ছে তৃতীয় টুকরা, এই তিনটা টুকরার পরিমাণ জানতে চাইছে, ঠিক আছে। এই ক্ষেত্রে একটা টেকনিক আপনাদেরকে আমি শেয়ার করি, সেটা হচ্ছে দেখেন প্রথমে এই আনুপাতিক সংখ্যাগুলো যোগ করবেন। যদি যোগ করে দেন দেখেন তাহলে কি হয়, আমি নিচে দেখাচ্ছি, দেখেন যোগ করে দেখাই, একটা যোগ করে দেখাই, 3 যোগ 7 যোগ হচ্ছে 10, যোগ করে দিলাম। এই যে যোগ করে এই টুকরাগুলো যোগ করে একটা বাস হলো। এই তিনটার ভেতরে, এই তিনটা টুকরার মধ্যে প্রথম টুকরাটা কত, দেখেন প্রথম টুকরাটা হচ্ছে 3। যেটা আপনি নির্ণয় করবেন সেটাকে উপরে লিখবেন। তাহলে দেখেন এটা আমি লিখতে চাচ্ছিলাম এরকম যে 20-এ প্রথম টুকরা 3, এই দ্বিতীয় লাইনটা সরাসরি লিখবেন, তাহলে সহজ হবে। দেখেন 20-এ দ্বিতীয় টুকরা হচ্ছে 3, এই কথা লিখ না, একটু করে ফেলি। দেখেন আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে 20-এ হলো 3 ইন্টু 60-এ কত, এই কথাটা বের করতে চাই। দেখেন 60, এটা ক্যালকুলেশন করলেই উত্তর চলে আসবে বিষয়টা, দেখেন ঠিক আছে। দেখেন 20-এ হচ্ছে 3, তাহলে 60-এ কত, 60-তে কত, কথাটা হচ্ছে এটা। তাহলে এখানে দেখেন আমি যেটা দ্বিতীয় লাইনে করে দেখাচ্ছি সেটা হলো, এটা হলো 20-এ হলো 3, তাহলে 60 কত, 60-তে কত, 20 দিয়ে কাটেন এটা 3, তাহলে দেখেন এটা 3 3-এ 9। এই একটা বুঝলেই বাকিগুলো বুঝতে পারবেন। তাহলে দ্বিতীয় টুকরা 20-এ লেখেন 7, 60-এ কত, লেখেন 20-এ হলো তৃতীয় টুকরা 10, তাহলে 60-এ কত, এই একটা বিষয় বুঝলেই হবে। তাহলে দেখেন এখানে দ্বিতীয় টুকরাটা কত, দ্বিতীয় টুকরা 20-এ হবে হচ্ছে 7, তাহলে 60-এ কত, দেখেন তাহলে 60-এ হবে হচ্ছে 21, এই 20 আর 60 কাটলাম 3। তৃতীয় টুকরা কি হবে, তৃতীয় টুকরা হবে 20-এ হবে হচ্ছে 10, তাহলে 60-এ কত, দেখেন তাহলে এটা 30 হবে। এই আবার বলা, এই কনসেপ্টের উপরে কিন্তু অঙ্ক থাকে, এই একটা বুঝলেই আপনারা সব বুঝতে পারবেন। এটা টেকনিকটা হচ্ছে ওই আনুপাতিক সংখ্যাগুলো যোগ করে দিবেন, যোগ করে প্রথমটা প্রথম, দ্বিতীয়টা দ্বিতীয়, তৃতীয়টা কখনো 3টাও চাইতে পারে, কখনো একটাও চাইতে পারে, যেটা চাইবে সেটা আপনারা উপরে দিবেন আর মোটটা দিবেন। এই একটা কৌশল আপনারা শেখেন। প্রথম যেমন অনুপাত শিখছেন, সমানুপাত শিখছেন, ক্রমিক সমানুপাত শিখছেন, এবার এই কৌশলটা শেখেন। এটা আমি আরো 2টা অঙ্ক করাবো, আপনারা যদি সবাই করতে পারেন, আমি তো বলছি, আমি আবারও বলছি ইনশাআল্লাহ, আল্লাহর উপরে ভরসা রেখেই বলছি, আপনারা আমার অঙ্ক কয়টা করেন, আপনার পরীক্ষার হলে এর বাহিরের কোনো কনসেপ্টের অঙ্ক থাকবে না, ঠিক আছে। মামুন বলছে এটা অংশীদারি, হ্যাঁ অংশীদারি বিষয়টা এরকম কিছু, সেইটা এই একই কথাই হবে। এটা আপনারা বুঝতে পারেন, দেখেন বুঝতে পারছেন কিনা। এটা 1 ধাপে হবে, কেমন এই 20টা কিভাবে আসছে সেটার কৌশলটা দেখার জন্য আমি প্রথম লাইনটা করছি, যে বিষয়টা হচ্ছে যে অনুপাতিক সংখ্যাগুলো যোগ করে দিবেন, যোগ করে যেটা নির্ণয় করতে বলবে সেটা উপরে রাখবেন, আর মোট পরিমাণটা দেয়া থাকবে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এইটা এই গ অপশন হবে, হ্যাঁ আশা করি বুঝতে পারছেন। আমি আরো অ্যাটলিস্ট আরো 2টা অঙ্ক করাবো, আমি সবাইকেই দেখতেছি বুঝতে পারছেন। ঠিক আছে আচ্ছা, আপনারা অনেক প্রশংসামূলক বাণীও লিখতেছেন, এটা ভালোই লাগে বিষয়টাকে। তো যাই হোক, আমরা একটা স্টেবল অবস্থায় অলরেডি চলে আসছি। অনুপাত সমানুপাতের উপরে আপনারা সমস্ত প্রশ্নগুলোই পারবেন, ঠিক আছে। দেখেন আর একটু প্র্যাকটিস করাই তাহলে সুবিধা হবে, দেখেন বুঝতে পারি কিনা। দেখেন এই একটা অঙ্ক, দেখেন
এটা আপনারা করেন, তাহলে দেখেন বুঝতে পারবেন। এখানে যেটা হয়েছে মাঝে মাঝে যেটা একটু বিড়ম্বনা করবে সেটা হচ্ছে এই দেখেন এখানে এই অনুপাতটা আর সে গাণিতিক ভাবে বলে নাই, কথায় বলছে। দেখেন কথায় বলছে, এই কথার অর্থ হলো এ অনুপাত হচ্ছে বি অনুপাত হচ্ছে সি, সেটা হলো 17 অনুপাত হচ্ছে 3 অনুপাত হচ্ছে 4। এটাকে প্রথমটাই বলছিল, মাসুম আমার একটু পানি খাওয়ায়। হ্যাঁ, এই যে অনেকে উত্তর করে ফেলছে, দেখেন অনেকে উত্তর করে ফেলছে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ বিষয়টাকে। দেখেন এখানে কথায় বলছে যত রকম হতে পারে, আমি একটা একটা আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে যেটা হচ্ছে সে বলছে এ 17 ভাগ, বি হচ্ছে 3 ভাগ, সি হচ্ছে 4 ভাগ, সে গাণিতিক ভাবে দেখায় নাই। তাহলে ওই আগের মতোই কথা, সেটা হচ্ছে আমরা ওই একই কাজ যদি করি, আপনারা দেখেন মোট পরিমাণ আছে 72 কেজি, মোট পরিমাণ আছে, সেখান থেকে সে জানতে চাইছে বি কতটুকু। তাহলে বি যেটা হবে, দেখেন ওই যে কথা বলছি যে অনুপাতের সংখ্যাগুলো যোগ করে ফেলবেন, তাহলে 17 যোগ 3 যোগ 4, এখানে বি হচ্ছে 3, মানে আমরা ডিরেক্ট সময় বাঁচাবো যেভাবে, সেটা হচ্ছে লিখবো, ডিরেক্ট লিখবো 24-এ হচ্ছে বি 3, তাহলে 72-এ কত, এইটা হচ্ছে কথা, 72-এ কত। দেখেন এটা যেটা হলো 24-এ হলো 3, তাহলে 72-এ কত, এই দ্বিতীয় লাইনটাই ডিরেক্ট করবে, এটা 3 24 হচ্ছে 72, তাহলে 3 3-এ 9, তার মানে সঠিক উত্তর হবে হচ্ছে 9 কেজি। হ্যাঁ, আমি আবারও বলা, শুধু সময় বাঁচানোর জন্য আপনাদের নাম বলছি না, এটা আমাকে কষ্ট দিচ্ছে, আমি আপনাদের নামগুলো বলতে পারলে ভালো লাগতো, বাট আপনাদের স্বার্থেই আমি বলছি না, কারণ আমি চাচ্ছি যে এই অনুপাত সমানুপাতের ক্লাস কন্ডাক্ট করার পরে আপনারা 15 তারিখ পরীক্ষা দিয়ে বলবেন স্যার কমন পড়ে নাই, এটা আমি শুনতে চাই না, এটা আমাকে খুব কষ্ট দিবে। পক্ষান্তরে আমি যদি শুনি না স্যার আপনি যে পড়িয়েছেন তার থেকে অঙ্ক কমন পড়েছে, আমি মনে করি এইটাই আমার মানে বড় প্রাপ্তি। সেই জন্য আমি যত রকম হতে পারে আমি একটা একটা করে দেখাবো, আপনারা অন্য কোনো ইনা করে আপনারা আপনাদের স্বার্থে আন্তরিকভাবে আমার কথাবার্তাগুলো শুনবেন। আমার আর কথাবার্তাগুলো যদি একটুই হয়, সেক্ষেত্রে আপনারা দরকার বোধে এগেইন আমার ভিডিওটা দেখবেন, নিজেদের মধ্যে কথা বলবেন, বললে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, আরো একটা অঙ্ক আমি করাই, দেখেন এটা কত রকম হতে পারে। এটা দেখেন, এটা একটু করে দেন, দেখেন এটা একটু করে দেন, দেখেন মানে এটা একটু করে দেন। হ্যাঁ, অলরেডি হ্যাঁ, আয়াত বলছে যে বেসিক জিনিস জানা থাকলে যে কোনো প্রশ্ন পারা যায়। হ্যাঁ, ঠিকই আছে বিষয়টা। রিয়েলমি, টুম্পা, হ্যাঁ এই দুইজনের উত্তর হয়েছে, ঠিক আছে। আসমা বলছে স্যার আপনি সবগুলো ক্লাস নিলে আমরা রেজাল্ট ভালো করতে পারবো, আশা করি ইনশাল্লাহ। অসুবিধা নেই, ভালো করতে পারবেন, আপনারা আন্তরিক হলে ভালো করতে পারবেন, ঠিক আছে। শারমিলি উত্তর করেছেন, জান্নাতুন ফেরদৌস উত্তর করেছেন এবং সঠিক উত্তর হয়েছে। একটু ঠান্ডা মাথায় কথাবার্তাগুলো মানে বুঝতে হবে। ওই যে আমি ভুলে গেছি, কে যেন বলছিলেন যে স্যার কথায় কিছু থাকে, এই যে দেখেন কথাগুলো এরকমই কথা থাকবে, এর থেকে জটিল কথা থাকবে না, বরং সহজ কথা থাকবে, আপনারা নিশ্চিত থাকেন। দেখেন আমি ঠান্ডা মাথায় একটু পড়ি কথাগুলো। কথা হচ্ছে 1000 টাকা, সেটা সে কর খর ভেতরে 1:4 অনুপাতে ভাগ করে দেয়। আমাকে এই অঙ্কটা দুইটা স্টেপে করতে হবে, ঠিক আছে। কেন? আমাকে প্রথম হলো এই 1000 টাকা থেকে খর অংশ বের করতে হবে। দেখেন আসেন প্রথমেই আমরা খর অংশ বের করি। খ, ওই আগের মতোই ঘটনা, এই অনুপাত দুইটা যোগ করে দিই, 1 আর 4 যোগ করলে হয় হচ্ছে 5, 5-এ হলো খ পাবে 4। দেখেন বুঝতে পারছেন কিনা সবাই? আবারও বলছি, 5টা কোথায় পেলাম? ওই অনুপাতগুলো যোগ করে দিব, তাহলে 1 আর 4 যোগ করলে হয় 5, এই 5-এ খ পায় হচ্ছে 4। এবার ঐকিক নিয়ম করতে চাচ্ছি, তাহলে 1000-এ কত? দেখেন 1000-এ কত? 1000-এ এটা হচ্ছে 200, তাহলে এটা হয় 800। এই 800 পেল খ, পেয়ে খ কি করছে? খর অংশ, খেয়াল করেন, সে মানে নিজে, তারপর হচ্ছে তার মা, এই আর একজন, আর হচ্ছে মেয়ে, এই তিনজনের ভেতরে আবার 2:1:1 অনুপাতে ভাগ করে দেয়। দিয়ে আমাদের প্রশ্নে কি বলছে? বলছে যে তাহলে মেয়ে কত টাকা পাবে। তাহলে আমাদেরকে মেয়েটা বের করি। মেয়ে, আপনারা দেখেন আগের মতোই ঘটনা, আমরা এই 3টা আনুপাতিক সংখ্যাকে যোগ করি 4। আপনারা দেখেন 4-এর ভেতরে মেয়ে পায় হচ্ছে গিয়া 1, 4-এর মধ্যে মেয়ে পায় হচ্ছে 1, তাহলে খর তো অংশ 800, তাহলে 800-তে কত? দেখেন 800-তে কত? এই যে 200, তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে 200। হ্যাঁ, আপনারা হচ্ছে
অনেক অনেক অনেকে উত্তর দিয়েছেন, অনেকেই আপনারা প্রায় 400-400 মতো পার্টিসিপেন্ট আছেন, সবাই উত্তর করেছেন। হ্যাঁ, অনেকেই লিখছেন ক্লাস অনেক ভালো লাগছে। যাই হোক, মানে আমার ভালো লাগবে যদি আপনারা আবার একজনে লিখেছেন আর একবার বুঝান। ঠিক আছে মামুন, আমি বুঝাচ্ছি। বিষয়টা হচ্ছে এটা দুইটা স্টেপ করতে হবে। 1000 টাকা ক আর খ ভাগ করে নেয়। প্রথমটা হলো খর অংশ বের করছি, কারণ আমাকে জানতে চাইছে মেয়ে কত টাকা পাবে, কিন্তু মেয়ে খর অংশ থেকে পেয়েছে। ঠিক আছে, তাহলে 1000 টাকা বলছে 1:4, মানে ক পাবে 1 আর খ পাবে 4। তাহলে এই দুটো যোগ করছি, 1 আর 4 যোগ করলে 5 হয়। 5-এ খ পাবে হচ্ছে 4। তাহলে টাকা তো মোট 1000, তাহলে 1000-এ কত? তাহলে 5 দ্বারা আমরা হচ্ছে 1000-কে ভাগ করছি। মামুন লিখছে, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তারপর আমি দ্রুততার সহিত একটু বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে তাহলে 800, এই 800 থেকে আবার 4-এ পায় মেয়ে হচ্ছে 1, তাহলে 800-তে কত? 200। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা এটাও বুঝতে পারছি। আসেন আসেন, বিষয়টা বুঝতে পারছি। এইবার আসেন আপনাদের সর্বশেষ কৌশল। এটা যদি আপনারা পারেন তাহলে আপনাদের পাশের সার্টিফিকেট আমি দিয়ে দিব। এটা একটু করে দেন। আপনারা 400 আছেন, প্রায় 400 পার্টিসিপেন্ট আছেন, এটা করে দেন। এবং আমি আপনাদেরকে বলতে চাই যে যত রকম হতে পারে এর বাইরে কোনো হওয়ার সুযোগ নাই। আমার কাছে মিরাকল কোনো কৌশল নাই, কিন্তু যত রকমের হয়। হ্যাঁ, উর্মি উত্তর দিয়েছে, মশিউর রহমান উত্তর দিয়েছে এবং সঠিক উত্তর দিয়েছে। ঠিক আছে, রিয়েলমি দিয়েছে, শাহিদা উত্তর দিয়েছেন। ঠিক আছে, বিষয়টা রাসেলের উত্তরটাও ঠিক আছে। রাসেলের উত্তরটাও ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আফসার গাজী ঠিক আছে। আর একটা তোমার হলো ভিভো নাম আসতেছে, V2247 নাম আসে না, তোমার উত্তরটাও ঠিক আছে। হ্যাঁ, কায়সার ইসলামের উত্তরটাও ঠিক আছে। দেখো অন্যরাও দেখো, যত রকম হতে পারে। আমি একটা অঙ্ক, আসো যারা এখনো পারো নাই তাদের উদ্দেশ্যে একটু বলা। এটাই নতুন যেটা আসছে সেটা হলো মোটটা ঠিক আছে 261। নতুন যেটা আসছে দেখো, সেটা হলো এই অনুপাতগুলো ভগ্নাংশে দেয়া আছে। আগের গুলো পূর্ণ সংখ্যায় দেয়া ছিল, এইবার ভগ্নাংশে আছে। দেখো, আমরা যদি ভগ্নাংশ না শিখি, বাট পরীক্ষায় যদি ভগ্নাংশ আসে, তখন তো আমাদেরকে ছেড়ে দিয়ে আসতে হবে। সেই জন্য আমাদের এই ভগ্নাংশের কৌশলটাও আমাদেরকে শিখতে হবে। আসেন, এখানে হলো প্রথমে হলো প্রথম অনুপাত হচ্ছে দ্বিতীয় ভাই, অনুপাত হচ্ছে তৃতীয় ভাই। সেটা কি দেওয়া আছে দেখেন, সেটা দেয়া আছে হচ্ছে 1:3, অনুপাত আছে হচ্ছে 1:5, অনুপাত আছে গিয়ে হচ্ছে 1:9। যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ভগ্নাংশ তিনটার হর আছে 3টা, এই হর 3টার লসাগু দিয়ে 3টাকেই গুণ করতে হবে, এটা প্রথম কথা। তাহলে দেখেন 3, 5, 9। আমি এখানে কি লসাগু দেখালে 3, 5, আচ্ছা করে না হলে আমি মুছে ফেলবো। আমি একটু আগে দেখাই যে 3, 5, 3, আর একটা হচ্ছে 5, আর একটা হচ্ছে 9। 3 হলে একবার, এটা 5, এটা 3, 3 এ 9। তাহলে লসাগু কত হবে দেখেন, লসাগু বলছি কমন আর আনকমন, তার মানে 3 × 1 × 5 × হচ্ছে 3। তাহলে দেখেন 3 × 5 = 15, 3 × 5 = 45। তার মানে এই 3টা ভগ্নাংশকেই আমরা 45 দিয়ে গুণ করবো। যে রাসেল কিন্তু স্ক্রিনে লিখে দিয়েছে 45, তানজিলাও লিখে দিয়েছে। আশা করি অন্যরাও মুখে মুখে পারবেন। 3, 5 আর 9, এটার লসাগু হচ্ছে 45। তাহলে এই 45 দিয়ে আমরা 3টাকেই গুণ করি। দেখেন 1 দিয়ে গুণ করা মানে 45ই দেয়া, তাহলে এটা 45 × 3, অনুপাত হচ্ছে এটা 45, অনুপাত হচ্ছে 5, এটা 45 / হচ্ছে 9। তাহলে এটা কত হয় দেখেন 15, অনুপাত হচ্ছে 5, 9, 45, এটা 5। এই তাহলে হয়ে গেল। তার মানে আমাকে এখানে একটু বাড়তি খাটনি করতে হবে। সেই বাড়তি খাটনিটা কি? সেটা হচ্ছে এইটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হবে। এখন সেই আগের মতোই কথা, অর্থাৎ আমরা দেখেন 15 + 9 + 5, অর্থাৎ 29-এ প্রথম ভাই পাবে হচ্ছে 15। তাইলে 261-তে কত? কথাটা হচ্ছে এইটা। আমরা ঐকিক নিয়ম করব। দেখেন ঐকিক নিয়ম করব। কথাটা হচ্ছে যে আমাদেরকে বের করতে বলছে প্রথম ভাই কত পাবে, তাহলে প্রথম ভাই বের করতে বলছে। দেখেন প্রথম ভাই, তাহলে এখান থেকে যদি করি, তাহলে এই 3টা যদি যোগ করি, 29-এ প্রথম ভাই পাবে হচ্ছে 15,
দেখেন এটা বোঝা গেছে কিনা, অনুপাতগুলো যোগ করে দিব যে 29-এ প্রথম ভাই পায় হচ্ছে 15, তাহলে 261-তে কত, 261, এটা দেখেন 9 বার যাবে, 9×15 হচ্ছে 135। হ্যাঁ, সঠিক উত্তর হবে হচ্ছে 135। আমি আশা করি আপনারা প্রায় 400-র মতো আছেন, 400 লোকই বুঝতে পারছেন বিষয়টা। এবং আপনাদের যেই কয়টা অঙ্ক করানো হচ্ছে যদি আপনারা বুঝতে পারেন, এর বাইরে মানে এই কনসেপ্টের বাইরে কোনো অঙ্ক নাই ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ঠিক আছে, এখন এই কয়টা এক এক করে ধরে রাখার দায়িত্ব আপনাদের, আপনারা এইগুলো করলেই ভালো করতে পারবেন বলে আমি আশা করি। ঠিক আছে, মুক্তাল বলছে অনেক সুন্দর ক্লাস। হ্যাঁ, অনেক সুন্দর ক্লাস। একটু ই দাও তো মাসুম, একটু ই করে দাও তো, আনমিউট। দুইজন হাত উত্তোলন করছেন, দুইজনকে একটু দেই। রকিবুল ইসলাম, রকিবুল তুমি উত্তর দিয়েছিলা, তুমি আমারে ধন্যবাদ দিয়েছো, তোমারও আমি ধন্যবাদ দিতে চাই, কিন্তু হচ্ছে ই করতে হবে। হ্যাঁ বলেন, 3জনকে আনমিউট করা হয়েছে, বলেন তো একটু। বলছি স্যার, বলেন। স্যার আরেকবার একটু বুঝিয়ে দিলে ভালো হতো। বলছি যে এই ভগ্নাংশগুলোকে পূর্ণ সংখ্যায় নিতে হবে। পূর্ণ সংখ্যায় নেওয়ার উপায় হলো ভগ্নাংশ 3টার যে হর 3টে আছে, 3, 5 আর 9, এইটার লসাগু দ্বারা 3টার সাথেই গুণ করে দিছি। 3, 5, 9 এর লসাগু হলো 45। ওই দেখেন 1 × 45 মানে সেটা 45ই হয়। এক আর লেখি নেই, ডাইরেক্ট লেখছি 45/3, 45/5, 45/9। পরে 3 দিয়ে 45-এ ভাগ করছি 15, 5 দিয়ে 45-এ ভাগ করছি 9, 9 দিয়ে 45-এ ভাগ করছি 5। এখন হয়ে গেছে, এখন কিন্তু পূর্ণ সংখ্যা হয়ে গেছে। এখন আগের অঙ্কগুলোর মতোই কথা, সেটা হচ্ছে যোগ করে দিতে হবে। 15 যোগ 9 যোগ 5, এটা যোগ করলে এটা 29 হয়। 29-এ প্রথম ভাই পায় হচ্ছে 15, তাহলে 261-তে পাবে কত, এটা ঐকিক নিয়ম করছি। এখন 29 দ্বারা 261-কে কাটলে 9 বার হয়, আর 9×15 হচ্ছে 135। দেখেন বুঝতে পারছেন কিনা। জি স্যার। স্যার বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার এটা স্যার ওই যে কথার অঙ্কর মধ্যে আরো 2 নেমের অঙ্ক আছে, সেটা হচ্ছে একটা ক্ষুদ্রতম, বৃহত্তম, আর থাকে ওই যে লাভ হয়। মনে করেন যে ক, খ, গ একত্রে ব্যবসা করে এত টাকা লাভ হয়, এটার অনুপাত কিরকম স্যার, এটা যদি একটু বুঝাইতেন। বুঝতে পারছি, ওইটা লাভ ক্ষতির অধ্যায়ের অঙ্ক হবে, যেদিন লাভ ক্ষতি হবে সেদিন বুঝতে পারবেন। না স্যার, এটা লাভ ক্ষতির অধ্যায় না, অনুপাতেরই স্যার। ওই অনুপাতেরই ধরেন মানে ক্রয় মূল্য এত, বিক্রয় মূল্য এত, ঠিক আছে, তাহলে ওই যে বিক্রয় মূল্য বিয়োগ করে এটা অনুপাতে দেয়া থাকে, লাভ ক্ষতির রীতি এরকম দেখানো হবে। বা এখন যদি আপনার হাতে কোনো অঙ্ক থাকে বলেন, আমি বলে দিই, বলেন। জি স্যার, আমি বলতেছি, ক, খ ও গ একত্রে 1200 টাকা লাভ করে। যদি ক, খ ও গ এর মূলধনের অনুপাত 2:3:5 হয়, তবে ক এর লভ্যাংশ কত? হ্যাঁ, ওই যে যোগ করেন। হ্যাঁ, ওই যে 1200 ধরে যোগ করে ওই এটার মতোই, ওইটা এটার মতোই যোগ করেন। ক এর লভ্যাংশ কত, ক যোগ করেন, যোগ করে কত হয় বলেন, ওইখানে যোগ করলে যোগফল কত হয়? স্যার 10 হয়। 10-এ ক এর আনুপাতিক সংখ্যা কত? 2। হ্যাঁ 2। আর ওই 1200-তে কত দেখেন, এই যে 1200-তে কত, এই 1200, এইটা কাটে, বুঝতে পারছি। তাহলে 240 টাকা। ঠিক আছে স্যার, আর এই যে ক্ষুদ্রতম, বৃহত্তমটা যদি বলতেন। একই ঘটনা। বলেন। 7500 টাকা 1:2:3:4:5 হ্যাঁ অনুপাত ভাগ করলে বৃহত্তর ও ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত হবে? স্যার একবার প্রথমে কি 1 এর বের করব, তারপর 5 এর বের করে বিয়োগ করে দিব? রাইট। মানে ক্ষুদ্রতর হয়েছে 1 আর বৃহত্তর হয়েছে 5। 5-এর অংশ বিয়োগ হলো 1-এর অংশ, এটা বিয়োগ করলে ওইটা চলে আসবে। বিষয়টা এরকম কিছু, মানে 5x মাইনাস। আচ্ছা ঠিক আছে। আমি একটা বলে দিবেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, দুইটি সংখ্যার গসাগু ও বিয়োগফল এবং লসাগু যথাক্রমে 12, 60 এবং 48 সংখ্যা দুটি কত? এই অঙ্কটা একটু বুঝি নাই। আচ্ছা বুঝতে পারছি, আবারও বলা, যদিও এগুলো লসাগু গসাগুর ক্লাসে হবে, এরকম বলে দিতে হবে। এটা হলো একটা কনসেপ্ট থাকতে হবে, এই কথাটা থাকলেই হবে। দুইটা সংখ্যার গুণফল ইকুয়াল টু হচ্ছে লসাগু ইনটু গসাগু, এই কথাটা মনে রাখতে হবে। ঠিক আছে, এই যে এরকম কথাটা, দুটি সংখ্যার গুণফল, হ্যাঁ গুণফল সমান হচ্ছে লসাগু ইনটু হচ্ছে গসাগু, এই কথাটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, আপনার যেটা টেকনিক, এই লসাগু আর গসাগু গুণ করলেই সংখ্যা দুইটার গুণফল আসবে। আর অপশনেও সংখ্যা দুইটা আছে, দেখবেন কোন দুইটা সংখ্যার গুণফল সেইটা হয়, সঠিক উত্তর হবে সেইটা। না হলে তো প্রিলিতে আপনারা আনসার করতে পারবেন, ওইটা রিটেন ধরে করা যাবে,
কিন্তু করলে আপনি আনসার করতে পারবেন না। আবার ডেটাগুলো আমাকে একটু শোনান। দুইটি সংখ্যার গসাগু ও বিয়োগফল এবং লসাগু যথাক্রমে 12, 60 এবং 28, 48 আর সংখ্যা দুটি কত? হ্যাঁ দেখেন এইটা গুণ করেন, এই দুইটা গুণ করেন, গুণ করলে সংখ্যা দুইটার গুণফল আসবে না? আর ক অপশন আছে দেখেন, খ অপশন আছে দেখেন, গ অপশন আছে, ঘ অপশন আছে। এই অপশনের সংখ্যা দুইটা গুণ করে দেখেন, এই দুইটা গুণফল যার হবে সেইটা সঠিক উত্তর। দেখেন কথা শর্ট কৌশলটা বুঝতে পারছেন কিনা? না হলে এটা রিটেন যদি করেন তাহলে বলতে হবে এরকমের যে একটি সংখ্যা 12x আর একটা 12y, সেই ধরে তো আপনি মানে প্রিলিতে এমসিকিউ করতে পারবেন না, ঠিক আছে? জি স্যার এভাবে করা লাগবে। হ্যাঁ সংক্ষেপে এটা হবে। দেখেন ওই যে সংখ্যা দুইটার গুণফল, এই দুইটা গুণ করেন, গুণ করলে একটা গুণফল আসবে, যে গুণফল হবে সেইটাও তো আবার এই অপশনের মধ্যে আছে না, দুইটা তো আছে, কোন দুইটার গুণফল এইটা হয় সেইটা সঠিক উত্তর। জি স্যার বুঝাইতে পারছি বিষয়টা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, নেক্সট। হ্যাঁ নেক্সট, এটা একটু দেখেন, একদম সহজ অঙ্ক করেন, এটা একটু করেন। কথার অঙ্কই কিন্তু থাকে, এটা কিন্তু যথার্থই সত্য কথা বলছে, সে বাস্তব কথা বলছে। কিন্তু আমি কেন দেখাইছি, হ্যাঁ সোনার অঙ্ক দেখাবো, একটু ওয়েট করো। আমি বেসিক কায়দায় আপনাদেরকে মিরাকল কৌশলে শেখাবো না, যাতে আপনারা ধরে রাখতে পারবেন না, ঠিক আছে? এটা একদম সহজ। ওই যে বলছিলাম যে দুইটা কথা একদম শুরুতে বলছিলাম যে আনুপাতিক সংখ্যাকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসার জন্য একটা এক্স দিয়ে গুণ করতে হয়, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো আমাদের ধরাটা আর প্রশ্নে দেওয়াটা সমান লিখতে হয়। তাহলে আমরা বলতে পারি না যে এটা 5x বিয়োগ x এটা সমান সমান 8, কারণ বেশি মানিত হচ্ছে পার্থক্য বিয়োগ। হ্যাঁ আপনারা অনেকেই উত্তর দিয়েছেন, অনেক, আমি নামগুলো আর বলতে চাচ্ছি না। তাহলে এটা 4x এটা সমান সমান 8, তাহলে x সমান সমান হবে 8 ভাগ 4, তার মানে x এর ফল হবে 2। হ্যাঁ 2 লিটার হবে, ঠিক আছে বিষয়টা। এটা একদম সহজ। ই করে দাও, মিউট করে দাও মাসুম। আশা করি এটা বুঝতে পারছেন, এটা নিয়ে কোনো কথা নেই, ঠিক আছে? এবার আসেন, এটা লাগবে না, এইটা আসেন। হ্যাঁ এই মানে আমের রস আর কমলার রস আর সোনা আর তামা, এই টাইপের একটা অঙ্ক থাকে, ঠিক আছে? এই টাইপের একটা অঙ্ক থাকে, এটা আপনাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। দেখেন এটা সংক্ষিপ্ত একটা কৌশল আছে, আপনারা সেই কৌশল নিয়েন না। আমি বেসিক কথাটা বলে দিই, শুধু কথা হচ্ছে আমি আপনাদের বোঝানোর জন্য হয়তো 10 লাইন লিখতে পারি, বাট আপনারা যখন বুঝে ফেলবেন তখন সেটা 1 লাইনে করতে পারবেন। এবার আসেন কথাটা কি সেটা একটু শুনি। সেটা হচ্ছে এখানে দেখেন গহনাটার ওজন আছে হচ্ছে 16 গ্রাম, আর এখানে আছে হচ্ছে সোনা আর তামার অনুপাত দেয়া আছে। সে এখানে বলছে কি পরিমাণ, তবে সোনা মেশানোর কথা বলছে, এই কথাটা একটু খেয়াল রাখতে হবে। এটা অনুপাত 4:1 হবে, এটা হলো কথা। এটার বেসিক কথাটা হলো, হ্যাঁ আপনারা অনেকেই উত্তর করে ফেলেছেন, আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। এটা সংক্ষিপ্ত মানে বিস্তারিত যে কৌশলটা হচ্ছে, প্রথম হলো আপনারা এই যে 16 গ্রাম গহনা আছে এখান থেকে সোনা আর তামান পরিমাণটা বের করবেন। তাহলে দেখেন সোনা, প্রথমে সোনা বের করি, সোনা আগের মতোই দেখেন ওই 3 আর 1 যোগ করলে 4 হয়, এই 4 গ্রামে সোনা হচ্ছে 3। এই কাজগুলো আমরা করে আসছিলাম, যে অনুপাত দুইটা যোগ করে দিব, করে যেহেতু প্রথমে সোনা বলছে তাহলে 3 হইলো সোনা, আর যেহেতু পরে তামা বলেছে তাহলে 1 হচ্ছে তামা। তাহলে দেখেন এখানে 16 হইলে কত, 16 হইলে এটা দেখেন 4, তাহলে এটা 3 4 12। এবার আসেন তাহলে তামা হইলো 4 হইলো 1, তাহলে 16তে কত, তাহলে এটা 4, এটা 4। এটা প্রথম ধাপ, প্রথম কাজ হচ্ছে এটা। এবার আমাদের শেষ কাজ হয়ে যাবে। কথা দুইটা, এটা শুনেন, যা প্রশ্ন থাকুক সেটা আপনারা পারবেন। তাহলে এখন দেখেন কথা দুইটা কি, এখন দেখেন সোনা মেশাইতে বলছে, আমরা অজানা রাশিকে এক্স ধরি, এটা আমরা আগেই জানি। আর যেটা হলো যা মেশাইতে বলবে তার সাথে মেশাইতে হবে, ঠিক আছে? তার মানে প্রশ্ন অনুসারে দেখেন যে কথাটা হবে 12 তার সাথে x গ্রাম সোনা মেশাইলাম, এটার অনুপাত সোনা অনুপাত তামা, এটা আমাদের ধরা অনুসারে যা মেশাতে বলবে তার সাথে মেশাইতে হবে। সোনা মেশাতে বলছে, সোনার সাথেই মেশাইতে হবে। তাহলে 12 যোগ x ইজুকাল টু হলো প্রশ্নে দেওয়াটা, অর্থাৎ 4 অনুপাত হচ্ছে 1।
এই শেষ কথা দেখেন বুঝতে পারছেন কিনা। আবারও বলা, যা মিশাইতে বলবে অর্থাৎ যা যোগ করতে বলবে তাই আপনারা যোগ করবেন। সোনা যোগ করতে বলছে সোনাই যোগ করবেন। তাহলে 12 যোগ এক্স ইস্টু হচ্ছে তামা 4 ইজুকাল টু হলো প্রশ্নে দেওয়াই আছে 4:1। এখন তাহলে দেখেন এটাকে আমরা বলতে পারি এক্স প্লাস 12 ডিভাইডেড বাই হচ্ছে 4 সমান সমান হচ্ছে 4 ইন্টু হচ্ছে 1। তাহলে এটা 12 যোগ হচ্ছে এক্স, এটা সমান সমান হচ্ছে 16। তাহলে এক্স এর মান কত? 16 বিয়োগ 12, তার মানে 4 গ্রাম। সঠিক উত্তর হবে হচ্ছে 4 গ্রাম। হ্যাঁ, আপনারা অনেক, আমার কাছে যেটা মনে হয় যে অনেকেই উত্তর করে ফেলছেন। হ্যাঁ, এই ম্যাথটি ঘুরে আবারও দেখেন, আমি বোঝানোর জন্য সোনা লিখেছি, তামা লিখেছি। একবার আপনাদের প্রতি পরামর্শ হলো এই লাইনটা লিখবেন না, এখান থেকে লিখবেন 12 যোগ এক্স ডিভাইডেড বাই, কারণ আমরা তো শুরুতেই একদম বলেছি যে আমরা অনুপাত আকারে যেটা থাকে সেটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি। অনুপাত আকারে যেটা থাকে সেটাকে আমরা ভগ্নাংশ, তার মানে এই প্রশ্ন অনুসারে প্রথম লাইনের পরিবর্তে দ্বিতীয় লাইনটাই আমরা লিখতে পারি। দেখেন এই কথাটা সবাই বুঝতে পারছে কিনা বিষয়টা। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। অনিকা রহমান বলছে ধন্যবাদ, বুঝেছি। এবং এর আগেও আমার স্ক্রিন থেকে নাম সরে গেছে, সাবিনিয়া ইসমেন উত্তর দিয়েছেন বা অনেকেই উত্তর দিয়েছেন। আয়াত ইসলামও বলেছেন বুঝেছি। হ্যাঁ, এই কথা চলবে, এই টাইপের প্রশ্নই থাকে। এবং এই আমি যে বেসিক কথাটা শেয়ার করেছি এই একটা কথার উপরেই হবে। আমি তোমাদের এর পরেই একটা অঙ্ক দিচ্ছি, কারো কোনো কনফিউশন থাকলে সেখানে ক্লিয়ার হতে পারবেন। দেখেন আমি অঙ্কটা দিচ্ছি, এটা করে দেন, এটা করে দেন। আপনারা এই মুহূর্তে 328 জন আছেন, 328 জনের কাছ থেকেই আমি প্রত্যাশা করি যে এটা উত্তর করে দিবেন। আমার কাছে কিন্তু এটা সংক্ষিপ্ত কৌশল আছে, কিন্তু সেই সংক্ষিপ্ত কৌশলে ওই আগের অঙ্কটার জন্য একটা টেকনিক দেওয়া লাগতো। হ্যাঁ, অলরেডি রুম্মান আশরাফ কিন্তু উত্তর দিয়েছে। রুম্মান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জান্নাত ফেরদৌস উত্তর দিয়েছেন, চম্পা উত্তর দিয়েছেন। তার মানে আপনারাই দেখেন আপনাদের ভেতরে কিন্তু একটা গ্রুপ এগিয়ে অলরেডি আছে, ঠিক আছে। অনেক 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 নাম, অনেক নাম, ঠিক আছে। দেখেন এইটাও একই ঘটনা, এখানে মোট পরিমাণ দেয়া আছে 60 লিটার, আমার কমলার অনুপাত দেয়া আছে। এখানে সে কমলার রসের কথা বলছে, খেয়াল করেন কমলার রসের কথা, যে কত লিটার বৃদ্ধি বা যোগ করলে অনুপাতটি 1:2 হবে। তাহলে দেখেন প্রথমে আমরা আম বের করি, যে টেকনিকটা বললাম আম, একই কথা। দেখেন আমি ভিন্ন ভিন্ন কথা তো বলছি না। 2 আর 1 যোগ করলে 3 হয়, 3 এ আম হলো 2, তাহলে হলো 60 কত দেখেন সেটা হয় 40, 3 20-এ। এবার আসেন কমলা। হ্যাঁ, কমলা দেখেন 3 এ হয় হচ্ছে 1, তাহলে 60-এ কত, তাহলে এইটা হয় হচ্ছে 20, তাহলে এটা 20। এখন দেখেন তাহলে প্রশ্ন অনুসারে যে কথা বলছিলাম এই কথাটা একটু মনে রাখতে হবে, যা মেশাইতে বলবে তার সাথেই মেশাবেন, যা বৃদ্ধি করতে বলবে তার সাথেই যোগ করবেন। কমলার রসের কথা বলছে, আপনারা দেখেন আমি বৃত্তের মধ্যে দিয়ে রাখছি। তাহলে আম হইল 40, অনুপাত হইল কমলা হইল 20 যোগ এক্স, এটা করলে সে বলছে 1:2 হবে। আমার কথা শেষ। দেখেন আগের বারেরটা কিন্তু সোনা মেশাইতে বলছিল, তাহলে সোনার সাথেই যোগ করে দিয়েছি। এবার কিন্তু কমলার কথা বলছে, কমলার সাথে যোগ করে দিয়েছি। তাহলে এখন দেখেন হয়ে গেছে। তাহলে এটা 40 ডিভাইডেড বাই হচ্ছে 20 যোগ এক্স, এটা সমান সমান 1:2। তাহলে দেখেন 20 যোগ এক্স, এটা সমান 80। তাহলে এক্স এর মান হচ্ছে 80 ভাগ হচ্ছে 20, তাহলে এটা 60 হবে। সঠিক উত্তর হবে হচ্ছে 60, খ উত্তর হবে। হ্যাঁ, অনেক অনেক মামুন উত্তর দিয়েছো, রুমি উত্তর দিয়েছো। আমার স্ক্রিন থেকে সরে যায় 4-5টা নামের পর। আপনারা ধরেন শুরু হয়েছিল 475 দিয়ে, এখনো আপনারা 325 জন। আমি যদি 325 জনের নাম বলি তাহলে আমার 2 ঘন্টা পার হয়ে যাবে, এই জন্য আমি আর আপনাদেরকে নাম বলি না, ঠিক আছে। হ্যাঁ, শিরিন আক্তার দিয়েছেন, লিটন দিয়েছেন, আব্দুল জলিল দিয়েছেন। হ্যাঁ, আপনাদের সবার উত্তর সঠিক আছে। এই টাইপেরও প্রশ্ন থাকে, যাই থাকুক আমি যত রকমের হতে পারে আমি একটা একটা করে আপনাদেরকে দিতে চেয়ে ছেড়ে গেছি। মুখ একটু আনমিউট করে দাও তো মাসুম, দাও তো মাসুম। মুস্কান বলেন তো, বলেন, আপনাকে আনমিউট করা হয়েছে, বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার
আপনার ক্লাসটা আসলে খুবই ভালো হয়েছে, খুব ভালো লাগছে। আর কোনো সমস্যা যেগুলো ছিল সেগুলো অনেকটা সলভ হয়ে গেছে। ধন্যবাদ আমি বলতে চাচ্ছি স্যার, এখানে যে 20 প্লাস x সমান সমান 40, এখানে তো 20 প্লাস যোগ হয়ে আছে, তাহলে ওখানে যে বিয়োগ হবে না? না, আমি তো পক্ষান্তর করি নাই। পক্ষান্তর করছি কি? না, আর গুণন করছি। তো আমরা তো জানি গুণ হয়ে থাকলে যখন ইকুয়াল টুর পাশে যাবে তখন ভাগ হবে। না, সেটা তো পক্ষান্তর করলে, পক্ষান্তর তো করিনি। আমি তো এই কাজ করছি, এই যে এইটা গুণ করছি, এইটা গুণ করছি। আর গুণন করতে তো চিহ্ন চেঞ্জ হয় না। আর গুণন করছি, আর গুণন বলে না, আর গুণন করছি। আর গুণে না স্যার, আমি এই যে নেক্সট নিচের থেকে বলছি। এইটা কি বোঝা গেছে? 20 যোগ x ইকুয়াল টু 80, এটা কি বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরে x তো বাম পক্ষেই রয়েছে, x কে তো পক্ষান্তর করি নাই, x তো বাম পাশেই আছে। কিন্তু প্লাস 20 কে ডান পাশে নেওয়ার জন্য কিন্তু প্লাস 20 কে মাইনাস 20 করেছি। দেখেন 80 বিগ 20। জি জি জি। তাহলে তো সেখানে তো 60 হয়েছে। x কে তো পক্ষান্তর করে নেই, পক্ষান্তর করছি 20 কে। হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। এবার আসেন, এই কথাটা একটু ভালো করে আপনাদেরকে বুঝতে হবে। সেটা হচ্ছে এটা 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 খুব করে আমি একটু নোটে দেখাই আসি। এটা খুব ভালো করে আপনাদেরকে বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে গড়। হ্যাঁ, গড়, এইটা একটু মনে রাখবেন। গড়, তিনটা কথা মনে রাখবেন, এটা প্রথম কথা। হ্যাঁ, গড় সমান সমান হচ্ছে এক জাতীয়, হ্যাঁ, এক জাতীয় রাশির যোগফল ডিভাইডেড বাই হচ্ছে রাশির সংখ্যা। হ্যাঁ, এই কথাটা একদম মুখস্থ থাকবে, এটাই বেসিক কথা। গড় আপনাদের কিন্তু যে স্কুল এবং কলেজ দুই পর্যায়ে যে সিলেবাস আছে, তার ভেতরে গড়টা হচ্ছে একদম প্রথম সিলেবাসে দেয়া। ঠিক আছে, এই বেসিক কথাটা একটু মনে থাকতে হবে যে গড় সমান সমান হচ্ছে এক জাতীয় রাশির যোগফল ডিভাইডেড বাই হচ্ছে রাশির সংখ্যা। এখন দেখেন, এটাকে যদি পক্ষান্তর করি তাহলে এটাকে এরকমও করা যেতে পারে, এক জাতীয় রাশির যোগফল, এটা সমান সমান হচ্ছে গড় ইনটু হচ্ছে সংখ্যা। এই বেসিক কথাটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এই বেসিক কথাটা একটু মনে রাখতে হবে। এই কথাটা একদম স্পষ্ট মনে থাকতে হবে, মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এখন আমরা একটু প্র্যাকটিসে যাব বা গড়ে কি প্রশ্ন হয় সেটাও দেখব। ঠিক আছে, আশা করি এটা আপনারা খাতা প্লাস মাথা দুই জায়গাতেই লিখে ফেলতে পেরেছেন। ঠিক আছে, এবার আসেন আমরা একটু প্রশ্নে যাই, দেখি কি আছে। দেখেন এখানে কি প্রশ্নটা হয়েছে। প্রশ্ন হয়েছে, বলছে 6, 8, 10 এটার গাণিতিক গড় 7, 9 কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? কথাটা এরকম। একটা অজানা আসে, অজানা হইলে আমরা এক্স বলি, তাই না? তাহলে দেখেন এখানে কথাটা হচ্ছে 6 প্লাস হচ্ছে 8 প্লাস হচ্ছে 10, এইটার ভাগ হলো 3, রাশিগুলোর যোগফল সমান সমান হচ্ছে 7 প্লাস 9 প্লাস হচ্ছে অজানা রাশি এক্স। এই তিনটার গড় এইটা সমান। এটাই তো প্রশ্নে বলছে। দেখেন প্রশ্ন অনুসারে এইটা, আমরা মুখস্থ কিছু নেয়ার কিছু নেই। বলছে 6, 8 আর 10 গড় 7, 9 এবং কোন সংখ্যা অজানা হলে আমরা সেটাকে এক্স বলি, এইটার গড় সমান। তাহলে দেখেন এখানে কত হয়, 10 আর 8 হচ্ছে 18, 18 আর এইটা হচ্ছে 24 ভাগ হচ্ছে 3 সমান সমান এ পাশে তাহলে থাকে কত? এ পাশে থাকে হলো 9 আর 7 হচ্ছে 16 যোগ হচ্ছে এক্স, এটা হচ্ছে ভাগ 3। আমরা এখন দেখেন আর গুণন করি, তাহলে 16 যোগ হচ্ছে এক্স, এটা সমান সমান 3 ইন্টু হচ্ছে 16 যোগ হচ্ছে এক্স সমান সমান 24 ইন্টু হচ্ছে 3। তাহলে 16 যোগ হচ্ছে এক্স, এটা সমান সমান হচ্ছে 24 ইন্টু 3 ভাগ হচ্ছে 3। এই 3 3 কেটে ফেলি, তাহলে এক্স সমান সমান হবে 24 বিয়োগ 16, তার মানে দেখেন 8 হয়। হ্যাঁ, সঠিক উত্তর হবে হচ্ছে 8। হ্যাঁ, আপনারা আশা করি সবাই আপনারা
300 350 মতো আছেন, সবাই আশা করি উত্তর করতে পেরেছেন বিষয়টা, ঠিক আছে, একদম সহজ। আমি নামগুলো না বলেই আমি নামগুলো দেখছি, কারা কারা উত্তর করছেন সেই নামগুলো দেখা যাচ্ছে। তো এটা আমি আশা করি 325 জনই আপনারা পেরেছেন। আবারও বলা, আমি বোঝানোর জন্য ভেঙে ভেঙে একটু লাইন বেশি লিখি, আপনারা আপাতত বোঝার জন্য লিখবেন, বাট যখন বুঝে ফেলবেন তখন হয়তো এত লাইন লেখার প্রয়োজন হবে না, ঠিক আছে, বা লিখবেন না, বিষয়টা এরকমই কিছু। তো যাই হোক, পরেরটায় যাই তাহলে, পরেরটা নেক্সট দেখেন, এইটার কথাটা একটু ভালো করে বুঝতে হবে। দেখেন এইটার একটু উত্তর করে দেন দেখি, এইটার কি উত্তর আপনারা শিখতে পারছেন। বলছে 73, 75, 77, 79, 81, এটার গড় কত, এই কথাটা একটু শুনতে হবে। হ্যাঁ, অলরেডি উর্মি কিন্তু উত্তর করছে, তারপর কি সাহার মিয়া উত্তর করেছে, তারপরে মিল্টন বণিকের উত্তরটাও ঠিক আছে, কাউসার ইসলামের উত্তরটাও ঠিক আছে, সজলের উত্তরটা ঠিক আছে, ফরিদুল হক এটার উত্তরটাও ঠিক আছে। এটার একটা সংক্ষিপ্ত কৌশল আপনাদেরকে শেখাই, সেটা হচ্ছে আপনারা দেখেন এখানে অন্তরগুলো সমান আছে, 2, এটাও 2, এটাও 2, এটাও 2, অন্তর সমান আছে। আপনারা মনে রাখবেন, যদি সংখ্যাগুলোর ভেতরে অন্তরটা সমান থাকে তখন সেই সংখ্যাগুলোকে কিন্তু সমান্তর সংখ্যা বলে। আর সোজা কথা, কমা কমা যদি থাকে তাহলে সেটাকে অনুক্রম বলে। হ্যাঁ, তাহলে এখানে যেটা হচ্ছে সমান্তর অনুক্রম। হ্যাঁ, এখানে তাহলে যে কথাটা একটু বলছিলাম যে কয়েকটা কথা আমাদেরকে শুনতে হবে, সেটা হলো 2 নম্বর কথা। লেখেন সমান্তর সংখ্যাগুলোর গড়, একটা কথা মনে রাখবেন, মধ্যপদ। এই একটা কথা শুধু মনে রাখেন, মধ্যপদ। যোগ করে ভাগ করার প্রয়োজন নেই। আবারও বলছি, এটা যোগ করে ভাগ করার কোনো প্রয়োজন নেই। সমান্তর সংখ্যাগুলোর গড় হবে মধ্যপদ, এই বেসিক কথাটা মনে রাখেন। তাহলে আপনারা খেয়াল করেন, 5টা আছে, 5টার এপাশে 2টা ওপাশে 2টা, মাঝখানেরটা 77, উত্তর সঠিক। এটা যোগ করে ভাগ করার প্রয়োজন নেই, সেটা তো অনেক টাইম কনজিউম করবে, আমাদের কাছে কিন্তু ক্যালকুলেটর থাকবে না, ঠিক আছে। দেখেন এটা বাস্তবে দেখাই, এই যে বাস্তবে হবে এইটা, এই হবে এইটা, এপাশেও 2টা ওপাশেও 2টা, মধ্যপদ, কারণ অন্তরটা তো 2 2 করে, বিষয়টা এরকম কিছু। এই ফাতেমা নূরকে একটু আনমিউট করো তো মাসুম। হ্যাঁ ফাতেমা নূর বলেন তো। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, বলেন। স্যার আমরা প্রতিদিন যে ক্লাস করি শুধু মানে প্রথম 2 দিন স্পষ্ট দেখা গেছে, আর প্রত্যেকটা ক্লাস মানে আপনাকে আটকানো অবস্থায় দেখা যাইতেছে, এবং অঙ্ক অর্ধেক করার পরে ওইটা আসে। এভাবে প্রতিদিন হইতেছে, কয়েকদিন ক্লাসও করি নাই। আজকেও সেম এরকম হইতেছে, মানে এরকম ক্লাস দেখতে বা মানে স্পষ্ট দেখে যায় না। না, এটা হয়তো আপনার ওইখানে নেটের প্রবলেম হচ্ছে, ঠিক আছে, কারণ আমার এখানে ধরেন প্রায় 400 মতো ওয়াইফাই আছে। হ্যাঁ হ্যাঁ, আর আমরা অন্য ভিডিও গুলা দেখি, তো মানে বিদ্যাবাড়ির ইউটিউব বা অন্যান্য পেজের গুলা দেখি, তবে ওইগুলা কোনো সমস্যা হয় না, শুধু এই জুমের মধ্যে সমস্যা হয়। আমি মোবাইল বন্ধ করেই আবার চালু করছি, তারপরে এরকম দেখা যাইতেছে। আচ্ছা বুঝছি, এটা আরো কিছু কিছু লোকের হয় হয়তো, আবার কেউ কেউ মানে ক্লিয়ার, আবার কেউ দেখে, ঠিক আছে, মানে 2 রকমের বিষয়টা এরকম কিছু, ঠিক আছে, এটা নেটের প্রবলেম। হ্যাঁ, নেটের প্রবলেম, আর কিছু না, কারো কারো হয়তো হচ্ছে। স্যার নেটে যদি প্রবলেম হইতো তাহলে তো আমাদের অন্য ভিডিও গুলা দেখা যেত না। আপনার যে মানে ভিডিও গুলা যে ছাড়েন যে অ্যাপের মধ্যে, ওইগুলা তো স্পষ্ট দেখে, কিন্তু জুম আইডিটা স্পষ্ট দেখি না। বুঝতে পারছি, আচ্ছা বুঝতে পারছি। অন্য দুজনে কি বলতে চান বলেন তো। হ্যাঁ, অন্যরা কি বলতে চান বলেন তো। স্যার আমি মুসাদ বলছি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন, জি বলেন। স্যার এখানে 2 ডিফারেন্ট আছে, 73 75। এটা এলিমেন্ট এখন 2 5 6, তাও কি মধ্যেটাই হয়তো।
না, তা হইতো না, তাহলে তার সেটাকে সমান্তর বলা যাইতো না। আমাদের তো কথা হয়েছে, দেখেন ওখানে কথাটা লেখছি হচ্ছে সমান্তর হইতে হবে। ওই যে দেখেন সমান্তর হইতে হবে, অন্তরটা 2 পাশ হলে তো সেটাকে সমান্তর বলা যাবে না, সমান্তর হইতে হবে। এই হইলে এই টেকনিকটা খাটাতে পারবেন। না হলে তো যদি ওরকম হবে না, তখন সংখ্যাগুলো যোগ করে মানে রাশিগুলো যোগ করে রাশি সংখ্যা দিয়ে ভাগ করে দিবেন। জি স্যার, জি স্যার, বুঝেছি। জি স্যার। আচ্ছা ঠিক স্যার ওই আপনার মনে হয় ওই জুমের সমস্যা, জুমটা ইনস্টল করে আবার নামাতে বলেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আর অন্য দুজন আর কি বলতে চান বলেন তো একটু দ্রুত। স্যার যদি আপনার হচ্ছে সংখ্যাগুলো যদি জোড় সংখ্যক হয়, অর্থাৎ আপনার এখানে 5টা সংখ্যা, 4টা থাকে, তখন কি হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরেন এই পরেরটা কত দিব বলেন, যা বলবেন তাই দিব। কত দিব? 81। হ্যাঁ 83। ওকে, দিলাম 83। মনে রাখবেন তাও মধ্যপথ। এই যে এখানে দেখেন, এখানে এই খেয়াল করেন, এখানে এখন কি এপাশে 3টা এপাশে 3টা, ঠিক আছে না? এক্স্যাক্টলি, হ্যাঁ। আচ্ছা, এখানে অন্তর কত করে বলেন, কত করে করে? 2 করে, তাই না? কেটে গেছে, দেখো তো মাসুম। যখন এরকমের হবে তখন টেকনিকটা হচ্ছে অন্তর যা থাকবে তার অর্ধেক ওই ছোটটার সাথে যোগ করবেন, অর্থাৎ 77 আর 1 78 হবে। এটা 78। ওই 2 এর মানে যা অন্তর হবে সেটার অর্ধেক এই মানে বাঁ পাশেরটার সাথে যোগ করবেন অথবা ডান পাশেরটার সাথে বিয়োগ করবেন, 78 হবে। দেখেন কথাটা বোঝা গেছে কিনা? হ্যাঁ, ওই তানজিলা আক্তার কিন্তু লিখছে 78। এটা তাও আপনার ধরেন এই 6টা যোগ করে 6 দিয়ে ভাগ করতে অনেক কঠিন, তার থেকে এই কথাটা একটু মনে রাখেন। দেখেন যে বলছিলেন, আপনার নামটা আমি খেয়াল করতে পারি নাই, বুঝতে পারছেন কিনা বিষয়টা? অন্তর যা হবে 2 পাশে ঠিকই আছে মধ্যপথ, কিন্তু তখন মধ্যপথটা থাকবে না। মধ্যপথটা আপনি যেটা করবেন, মধ্যপথের বাঁ পাশেরটার সাথে সেটার অর্ধেক যোগ করবেন অথবা ডান পাশেরটার সাথে তত বিয়োগ করবেন। যেমন এখানে যেটা হলো 78 হবে, 78। হ্যাঁ, মামুন কিন্তু বলছে পরিষ্কার। এখন কে সমস্যা বলছেন জানি না, তবে মজার ব্যাপার বলি, এটা বিজোড় সংখ্যক থাকবে, এই সুযোগ আপনারা পাবেন, এটা নিশ্চিত থাকেন। এটা জোড় সংখ্যক দিবে না, কারণ এটা জোড় সংখ্যক দিলে হয় কি, আমাদের কাছে তো ক্যালকুলেটর দেয় না, এই অবিচারটা করবে না। ঠিক আছে, আমি আশা করি এটা বিজোড় সংখ্যক থাকবে। যদি জোড় সংখ্যক থাকে, এটা থাকে না এখন পর্যন্ত, থাকলেও এই টেকনিক, আশা করি বুঝাইতে পারছি বিষয়টা। জি স্যার। নেক্সট, হ্যাঁ নেক্সট। এখানে দেখেন সমান্তর বলতে আসলে কথাটা হলো যখন আবার পরপর ব্যবধানটা 1 হয় তখন সেটাকে ক্রমিক বলে, সেটাও সমান্তর, কিন্তু অন্তরটা এক্সাক্ট যদি 1 হয় তখন সেটাকে ক্রমিক বলে। কেমন? এইটা তৃতীয় কথা এবং শেষ কথা, সেটা হলো ক্রমিক। ক্রমিক সংখ্যাগুলোর গড়, এটা মনে রাখবেন, শেষ পদ, হ্যাঁ শেষ পদ যোগ হচ্ছে প্রথম পদ ভাগ হচ্ছে 2। এই 3টে কথা মুখস্থ থাকতে হবে। এই 3টে কথা মুখস্থ থাকলেই হবে। এটা 3 রকমেরই থাকতে পারে, ঠিক আছে? মামুন বলছে স্যার আমার 2 তারিখ পরীক্ষা, দ্রুত ছেড়ে দেন। হ্যাঁ ছেড়ে দিব 15 মিনিটের মধ্যে। আমাদের 10টা যখন বাজবে তখন জুম অটো ডিসকানেক্ট হয়ে যাবে। হ্যাঁ, এখানে তাহলে দেখেন যে বিষয়টা হচ্ছে গড় হবে হলো আমাদের শেষ পদ আছে হচ্ছে 11, এটা 1, তাহলে এটা 12 ভাগ 2, তার মানে এটা 6 হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই, ঠিক আছে? এইটা দেখেন, এই প্রশ্নটা একটু দেখেন। এখানে হচ্ছে 10টা সংখ্যার যোগফল আছে 462, প্রথম 4টির গড় আছে আর শেষ 5টির গড় আছে, পঞ্চম সংখ্যা কত এটা জানতে চাইছে। আমাদেরকে যেটা করতে হবে সেটা হইলো প্রথমে 4টার সমষ্টি বের করতে হবে, পরে 5টার সমষ্টি বের করতে হবে, তৃতীয় ধাপে হলো 9টার যোগফল বের করতে হবে, চতুর্থ বা শেষ ধাপে যেটা হবে ওই 10টার যোগফল থেকে এই 9টার যোগফল বিয়োগ করে দিতে হবে। তাহলে আসেন, 4টির সমষ্টি সেটা হচ্ছে গড় ইন্টু সংখ্যা, তাহলে 4 দুগুণী 8 আর 4 পাঁচা হচ্ছে 20। তাহলে এবার আসেন 5টির সমষ্টি সেটা হলো 38 ইন্টু হচ্ছে 5, 5 8 40, 3 5 15 আর 4 হচ্ছে 19।
এখান থেকে তাহলে 9টির সমষ্টি 9টির সমষ্টি কত? তাহলে 9টির সমষ্টি 8 9 398। এখন তাহলে পঞ্চম সংখ্যা কত হবে? পঞ্চম সংখ্যা হবে 10টা সমষ্টি অর্থাৎ 462 বিয়োগ হচ্ছে 398। তাহলে দেখেন 8 আছে 12 হবে 4 হলে, হাতে আমার 1 10 আছে 6 হবে 16 হলে 4 আর 4 0, তাহলে এটা হলো 64। হ্যাঁ, আপনারা অনেকেই উত্তর দিয়েছেন, আমার কাছে মনে হয় আপনারা সবাই উত্তর দিয়েছেন, বিষয়টা একদম সিম্পল। হ্যাঁ, আশা করি আপনারা 310 জনই উত্তর করেছেন, সবাই উত্তর করেছেন বিষয়টা, ঠিক আছে। একটু এই এরিয়া করে তো, তাহমিনা আক্তার একটু আনমিউট করো তো মাসুম। তাহমিনা ওটা না। হ্যাঁ তাহমিনা বলেন তো। হ্যাঁ, স্যার একটা অঙ্ক আছে 18 এবং 72-এর গুণোত্তর গড় কোনটি? আমি পারছিলাম না। আর একটি সংখ্যার সেট। হ্যাঁ, বুঝতে পারছি। এটা যদিও আপনাদের এটা বিসিএস এর অঙ্ক, এটা নিবন্ধনে দিবে বলে আমার কাছে মনে হয় না। গুণোত্তর গড়, হ্যাঁ গড় সমান সমান মনে রাখবেন ওই সংখ্যা দুইটা গুণ করে বর্গমূল করতে হবে। বুঝাইতে পারছি কিনা বিষয়টা? তাহলে দেখেন কত কত বলছেন বলেন। 18 এবং 72-এর গুণোত্তর গড় কোনটি? হ্যাঁ, এই যে দেখেন গুণ করে বর্গমূল করবেন, এই যে গুণ করে বর্গমূল করলাম, এই হয়ে যাবে। এটা বুঝতে পারছি কিনা? গুণ করে বর্গমূল করবেন। এখন দেখেন ক্যালকুলেটর থাকবে না, কেমনে করবেন? তাহলে এই যে 18 লিখলেন, আর একটা 18 লিখলেন, 18 দিয়ে আবার এই 72-কে ভাগ করেন। দেখেন 72-কে ভাগ করলে 4 18 72। তাহলে দেখেন এই 2 18-র বদলে 1 18, আর 4-এর বর্গমূল হচ্ছে 2, তাহলে এই 18 দুগুণে 36। দেখেন তো বুঝতে পারছেন কিনা? জি স্যার, বুঝেছি। আর একটি অঙ্ক আছে এক সেট সংখ্যা থেকে 35 সংখ্যাটি বাদ দেওয়ার ফলে সেটের গড় 14 থেকে 11 হয়ে গেল, সেটের সংখ্যা কত? হ্যাঁ, ওই যে সমষ্টি বের করতে হবে, সমষ্টি থেকে 35 বিয়োগ করে দিতে হবে। সমষ্টি বের করে 35 বিয়োগ করে দিলেই পরে তার এটা চলে আসবে। হ্যাঁ, এটা একটু দেখেন। হ্যাঁ, ই করে দাও। এটা একটু দেখেন, এখানে যে বিষয়টা হচ্ছে বলছে পিতা পুত্রের বয়সের গড় হচ্ছে 30 বছর, 6 বছর। মাসুম এটা একটু বছর বানাও তো, বানাও তো, বানাও। এটা না, ইতি বানাই রাখো। এটা 6 বছর পরে তাদের বয়সের অনুপাত হচ্ছে 5:1। পুত্রের বর্তমান বয়স কত? এই গড়ের কনসেপ্টের উপরে কিন্তু এই প্রশ্নটাও থাকবে, ঠিক আছে। এখন তাহলে দেখেন যে বিষয়টা হলো, প্রথম হলো 6 বছর পর পিতার বয়স। হ্যাঁ, পিতার বয়স আমি লিখতেছি বোঝার জন্য, কিন্তু আপনারা যখন বুঝে ফেলবেন তখন আর লিখতে হবে না। বয়স এটা সমান সমান হলো 5x, ওই যে একটা x দিয়ে গুণ করে বলবো। তাহলে 6 বছর পর পুত্রের বয়স, হ্যাঁ পুত্রের বয়স সেটা হবে হচ্ছে শুধু x। এখন দেখেন যে বিষয়টা হলো, তাহলে বর্তমানে, হ্যাঁ বর্তমানে পিতার বয়স 6 বছর পরে যদি 5x হয়, তাহলে বর্তমানে হবে 5x - 6। বর্তমানে পুত্রের তাহলে বয়স হবে x - 6। তাহলে এবার প্রশ্ন অনুসারে এই দুইটার যোগফল অর্থাৎ -6 প্লাস হচ্ছে x - 6, এইটা সমান সমান, ও তো গড় বলছে 30, তাহলে দুইজনের সমষ্টি হবে 30 × 2। ঠিক আছে বিষয়টা? হ্যাঁ, আপনারা অনেকেই উত্তর করেছেন, যারা উত্তর করেছেন তাদের উত্তর সঠিকও আছে। মানে প্রশ্ন অনুসারে আমাদের ধরা অনুসারে পিতা পুত্রের সমষ্টি সমান সমান হচ্ছে, ও তো গড় বলছে পিতা, শুরুতে দেখেন একটু কথা খেয়াল করতে হবে, পিতা পুত্রের গড় বলছে 30 বছর, তাহলে দুইজনের সমষ্টি হবে হচ্ছে 30 বছর, 30 × 2। এখন এখান থেকে তাহলে দেখেন 6x সমান সমান 60 যোগ হচ্ছে 12, তাহলে x সমান সমান হবে 72 ভাগ হলো 12, তাহলে কত? 6। তাহলে হয়ে গেছে। এখন তো পুত্রের বয়স বর্তমান বের করতে হবে। পুত্রের
পুত্রের বয়স, হ্যাঁ এটা জানতে চাইছি। দেখেন পুত্রের বর্তমান বয়স হলো x-6, তার মানে হলো, ও একটু ভুল করছি, এখানে উল্টা লিখে রাখছি, হ্যাঁ এটা হচ্ছে 72 ভাগ হলো 6, তাহলে এটা 12, তাহলে এটা 12 বিয়োগ 6, তাহলে সমান সমান হচ্ছে 6, তাহলে 6 বছর হবে। হ্যাঁ 6 বছর হবে, দেখো 6 বছর হবে, সবাই বুঝতে পারছো কিনা দেখো। এই মৃণাল ব্যাপারের একটু আনমিউট করো তো মাসুম। মৃণাল ব্যাপারেই বলেন তো। স্যার ওই যে বর্তমানে পিতার বয়স 5x-6 আর পুত্রের বয়স x-6, এইটা স্যার একটু বুঝাই বলবেন? ধরেন 6 বছর পরে যদি 5x হয় তাহলে বর্তমানে কত হবে? 6 বছর পরে বলছেন 5x, আপনার যদি 6 বছর পরে 30 বছর হয় বর্তমানে কত, কেমনে বের করবেন? স্যার আরেকটু বলবেন। 6 বছর পর যদি আপনার বয়স 30 বছর হয় তাহলে এখন বর্তমানে আপনার বয়স কত, কেমনে বের করবেন? বিয়োগ করতে হবে। এটা তো তাই করছে, ওই যে দেখেন 5x-6, ওটা তো 6 বছর পর, প্রশ্নে বলেই দিয়েছে যে 6 বছর পর। আচ্ছা আচ্ছা, বোঝা গেছে, প্রশ্নে বলেই দিয়েছে যে এটা 6 বছর পর। হ্যাঁ তো 6 স্যার বছর, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। তো মূলত গড়ের উপরে এরকম কথাবার্তাগুলোই থাকে, এই প্রশ্নগুলো এরকমই থাকে, এসব প্রশ্নগুলো আপনারা এটা একটু দেখেন, এই প্রশ্নটা একটু দেখেন। এখানে দেখেন বলছে এক ব্যক্তির স্ত্রীর চেয়ে 5 বছরের বড়, স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ, ছেলের বর্তমান বয়স 5 বছর হলে ওই ব্যক্তির বর্তমান বয়স কত? অর্থাৎ জানা রাশির সাপেক্ষে অজানা নির্ণয় করতে হয়। ধরে নি সানের হইল 5 বছর, তাহলে যে সে হবে মায়ের বয়স, মাদারের বয়স হবে 5 × 4, 4×5 20 বছর হবে। তাহলে ফাদারের বয়সটা কত হবে? ফাদারের বয়স হবে বলছে 5 বছরের বেশি, তার মানে 20 + 5, তার মানে 25। সঠিক উত্তর হবে হচ্ছে ঘ, 25 বছর হবে। হ্যাঁ আপনারা অনেকেই উত্তর দিয়েছেন, আমি আশা করি সবাই উত্তর দিয়েছেন, একদম সহজ বিষয়টা। আমরা প্রায় শেষ পর্যায়ে, তবে আপনাদের অনুপাত সমানুপাত এবং গড় যে অঙ্ক করানো হয়েছে আপনারা যদি ধরে রাখতে পারেন, আমি আশা করি ইনশাল্লাহ আপনারা 15 তারিখের হলে হুবহুব এই কনসেপ্টের উপরে অঙ্ক পাবেন। হয়তো সংখ্যার একটু চ্যুতি বিচ্যুতি হতে পারে, বাট কনসেপ্ট এই দেখেন, আপনারা কনসেপ্ট ডেভেলপ করবেন, না হলে অঙ্ক পারবেন না। আমরা যারা অঙ্ক করাই আমাদের কনসেপ্ট থাকার কারণেই তো যে কোনো প্রবলেম সলভ করতে পারি। এটা আপনাদের পক্ষেও সম্ভব, আন্তরিক হলে আপনারা পারবেন না যে তা না, ঠিক আছে? তো বিষয়টা এরকম, একটু আন্তরিক হইতে হয়, আপনারা সঠিক সময়ে যোগদান করবেন, শেষ পর্যন্ত থাকবেন এবং কথাবার্তাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, বিষয়টা এরকম কিছু, তাহলে হলেই হয়তো ভালো করতে পারবেন, ঠিক আছে? চম্পা বলছে ধন্যবাদ স্যার, দীর্ঘদিন বেঁচে থাকুক, আজকের ক্লাস খুব ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে চম্পা, আপনাদেরও সবাইকেই আমার ভালো লাগছে, আপনারা মানে মনোযোগ সহকারে করবেন। এখনো 15ই মার্চ, মানে অনেক সময়, এটা কম সময়ও না, ঠিক আছে? আপনারা যদি এখনো মানে পুরা লেগে থাকেন তাহলে ভালো করতে পারবেন আমি আশা করি, ঠিক আছে? এই দুজনকে একটু আনমিউট করে দাও তো মাসুম। জি বলেন দেশো, কাকে দেশো? হ্যাঁ আপনাদেরকে তিনজনকেই দেওয়া হয়েছে, বলেন। হ্যাঁ একজনে বলছেন দোয়া করেন, হ্যাঁ আপনাদের সবার জন্য দোয়া করি, সবার জন্য দোয়া করি যেন আপনারা ভালো করতে পারেন, ঠিক আছে? হ্যাঁ বলেন, যারা লাইন চেয়েছেন সবাইকে দেওয়া হয়েছে, বলেন। স্যার আমি একটু বলি। বলেন। স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগছে, সব স্যারই অনেক ভালো ক্লাস করায়, কিন্তু আমাদের একটা দাবি হচ্ছে যে যেহেতু মার্চ মাসের 15 তারিখে পরীক্ষা, অবশ্যই অন্তত এক সপ্তাহ আগে আমাদের সব ক্লাস যদি শেষ হয় তাহলে পরে আমরা ওই এক সপ্তাহ একটু রিভাইজ দেওয়ার সময় পাবো। আচ্ছা দিবে, ঠিক আছে দিবে। এখানে আমার নাম জানতে চাইছেন, আমার নাম হচ্ছে প্রবাল। হ্যাঁ আমার এই কোচিং জগতে নাম হচ্ছে প্রবাল। হ্যাঁ অন্য আর কারকে আর দুইজনের হাত উত্তোলন, বলেন, অন্য দুজন বলেন। আয়াতকে দাও তো, আয়াতকে লাইন দেয়া আছে না? আয়াত আপনার তো দেওয়া হয়েছে তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। স্যার আমার একটা অঙ্ক ছিল, দ্রুত বলেন, দ্রুত। এই যে রুট তারপর 0.9 কিন্তু তার উপর আবার কিউব আছে, এটা আমি পারি নাই, আর সলভ ক্লাসটার সময় আমি করতে পারি নাই। আবার শুনান, কি হয়েছে? রুট
হ্যাঁ, তারপরে 0.9 হ্যাঁ এই রুটের উপর আবার কিউব আছে। এইখানে এরকম হ্যাঁ, না কোনখানে? ওই জায়গায় স্যার ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এইখানে জি স্যার। মানে 0.9 এর ঘনমূল নির্ণয় করতে বলছে এরকম কথাটা? জি না, আমার মনে হয় প্রশ্নটা একটু মিসিং আছে, বুঝছেন? এটা আমার কাছে যেটা মনে হয়, হ্যাঁ এটা প্রশ্নটা একটু হয়তো মিসিং আছে। 9 এর তো ঘনমূল হয় না, 8 হইলে হইতো। 9/10 দশমিক বরাবর 1 করে ভিন্নগুলো করা যায়। মানে কোন মানে ইসের স্যার, এই যে লেকচার শিট দেওয়া হয়েছে এই জায়গায় আমি পেয়েছিলাম বাট করতে পারি নাই। বুঝছি। এটা অথবা হতে পারে এরকম দেখেন, এরকম এইটা হলে তখন ঘনমূল না, শুধু বর্গমূল দেয়া থাকবে। থাকলে এইটার বর্গমূল নির্ণয় করা যায়। 0. ধরেন 90, 9 নং 81, হয়তো তাও তো মানে এটা 9 হয়। মানে এটা বর্গমূল করার একটা কৌশল শেখাই দেওয়া হবে, সেই কৌশলগুলো তো বুঝতে পারবেন। আমি প্রশ্নটা ক্লিয়ার না, ঠিক আছে, যার কারণে মুশকিল হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, প্রশ্নটা আমি ক্লিয়ার হইতে পারিনি। হ্যাঁ, অন্যরা একটু সবাইকে এক সেকেন্ড করে দাও। হ্যাঁ, তাহলে আপনারা ভালো থাকেন। হ্যাঁ, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।